বা ডিজাইন দেখেন, মূলত এরকম একটা অডিয়েন্সকে আমরা বলেছিলাম যে আজকে প্রেজেন্টেশনের জন্য। তো সেই হিসেবে আপনাদের সাথে আমাদের এটা প্রথম ইন্টারাকশন। তো আমি শুরু করতেছি। তো প্রথমে আমি মোটামুটি 20-25 মিনিট এই বাংলাদেশ ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচারের ওভারভিউ একটা দিব। আসলে আমরা যখন বিভিন্ন মন্ত্রণালয়ে যাই তখন এইটার উপরে আরো বিস্তারিত প্রেজেন্টেশন থাকে। তো যেহেতু আমাদের আজকের প্রেজেন্টেশনের উদ্দেশ্য হচ্ছে বিএনডিএ যে স্ট্যান্ডার্ডস গুলো আছে সেইগুলো সম্পর্কে একটু অবহিত করা, তো এই জন্য আমার এই প্রথম প্রেজেন্টেশনটা একটু শর্ট থাকবে বা একটু সংক্ষেপিত করার চেষ্টা করব। এরপরে আমরা স্ট্যান্ডার্ডস গুলো একটু দেখার চেষ্টা করব বা একটু আপনাদেরকে একটু অবহিত করার চেষ্টা করব। তো আমরা আসলে বাংলাদেশ ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচার কি এইটা একটু আলোচনা করার চেষ্টা করব, একটু বোঝার চেষ্টা করব। এইটার যে বিভিন্ন মডিউল আছে সেই মডিউলগুলো আমরা একটু দেখার চেষ্টা করব, কি কি কাজ আমাদের এক্ষেত্রে হয়েছে সেই কাজগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। আর যেহেতু আমি এই প্রেজেন্টেশনটা ফুললি দিব না, তো এই জন্য আসলে বাকি পয়েন্টগুলো আর এখানে আলোচনা করতেছি না। তো বাংলাদেশ ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচার, তো এইটার আসলে মূল কনসেপ্ট, আমি যদি এটার মূল কনসেপ্ট বলি তো এটার মূল কনসেপ্ট হচ্ছে এন্টারপ্রাইজ আর্কিটেকচার। তো আমি আসলে নিশ্চিত না যে এন্টারপ্রাইজ আর্কিটেকচার এই টার্মটার সাথে আমার এখানে যে অডিয়েন্স আছে আমি ধরে নেব যে অনেকে হয়তো জানেন, ঠিক আছে। তো এনিওয়ে এটার মূল কনসেপ্ট হচ্ছে এন্টারপ্রাইজ আর্কিটেকচার। তো এন্টারপ্রাইজ আর্কিটেকচার এই কথাটা আসলে বিভিন্ন অর্গানাইজেশনের ক্ষেত্রে প্রযোজ্য হয়। যেমন এখানে এন্টারপ্রাইজ যে কথাটা এসেছে, আসলে আমি যদি এন্টারপ্রাইজ বলি তো সেটা কোনো ছোট অর্গানাইজেশন হতে পারে বা বড় অর্গানাইজেশন হতে পারে, কোনো একটা গভর্নমেন্ট অর্গানাইজেশন হতে পারে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন হতে পারে। এনি টাইপ অফ অর্গানাইজেশন বা সংস্থাকে আমরা এখানে এন্টারপ্রাইজ হিসেবে অভিহিত করা হচ্ছে। আর এন্টারপ্রাইজ আর্কিটেকচার বলে আসলে যে জিনিসটাকে আসলে এখানে ইন্ডিকেট করা হচ্ছে সেটা হচ্ছে কোনো একটা অর্গানাইজেশন যখন একটা লার্জ স্কেল ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যায় তখন এই ট্রান্সফরমেশনের ম্যানেজমেন্ট এবং গভর্নেন্সের জন্য যে আর্কিটেকচারাল ব্লুপ্রিন্ট থাকে মূলত এটাকে তার এন্টারপ্রাইজ আর্কিটেকচার বলে। তো বাংলাদেশ ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচার এটার মূল কনসেপ্ট হচ্ছে এন্টারপ্রাইজ আর্কিটেকচার। তো যেহেতু এন্টারপ্রাইজ আর্কিটেকচার এই কথাটা গভর্নমেন্টের অফিস বা গভর্নমেন্ট সংস্থার ক্ষেত্রে প্রযোজ্য, বা আমি যদি একটা দেশের সরকার ব্যবস্থার জন্য চিন্তা করি তো একটা দেশের সরকার ব্যবস্থার জন্য এন্টারপ্রাইজ আর্কিটেকচার টার্মটা প্রযোজ্য। তো সেক্ষেত্রে জিনিসটাকে বলা হয় ন্যাশনাল এন্টারপ্রাইজ আর্কিটেকচার। অর্থাৎ আমি যখন এন্টারপ্রাইজ আর্কিটেকচারকে আমি যখন ন্যাশনাল লেভেলে অ্যাড্রেস করার চেষ্টা করতেছি বা ন্যাশনাল লেভেলে বা জাতীয় পর্যায়ে বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ নিচ্ছি, তো তখন এটাকে ন্যাশনাল এন্টারপ্রাইজ আর্কিটেকচার বলা হচ্ছে। তো এই ন্যাশনাল এন্টারপ্রাইজ আর্কিটেকচার বাস্তবায়নের জন্য আমাদের দেশে আইসিটি ডিভিশন এবং ক্যাবিনেট ডিভিশনের সমন্বয়ে যে কর্মসূচি পরিচালিত হচ্ছে মূলত এইটাকে আসলে ব্র্যান্ডিং করা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচার হিসেবে। তো আমি কথাটা আবারও বলতেছি যে এন্টারপ্রাইজ আর্কিটেকচার হচ্ছে যে কোনো একটা সংস্থার জন্য এই কথাটা প্রযোজ্য। এই এন্টারপ্রাইজ আর্কিটেকচারকে যখন আমরা ন্যাশনাল লেভেলে অ্যাড্রেস করি বা জাতীয় পর্যায়ে বাস্তবায়নের জন্য যখন এন্টারপ্রাইজ আর্কিটেকচারকে চিন্তা করা হয় তখন এটাকে ন্যাশনাল এন্টারপ্রাইজ আর্কিটেকচার বলা হয়। তো আমাদের বাংলাদেশের সরকার ব্যবস্থার জন্য আইসিটি ডিভিশন বা আইসিটি মিনিস্ট্রি এবং ক্যাবিনেট মিনিস্ট্রির সমন্বয়ে এই ন্যাশনাল এন্টারপ্রাইজ আর্কিটেকচার বাস্তবায়নের জন্য যে কর্মযজ্ঞ, যে প্রোগ্রাম বা যে কাজগুলি পরিচালিত হচ্ছে এটাকে ব্র্যান্ডিং করা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচার হিসেবে। তো যদিও এন্টারপ্রাইজ আর্কিটেকচার এই জিনিসটা আসলে অনেক ব্যাখ্যার দাবি রাখে, তো আসলে আমাদের উদ্দেশ্য তো এই ওয়ার্কশপের উদ্দেশ্য আসলে এন্টারপ্রাইজ আর্কিটেকচার বিষয় না। তারপরে আমি এক কাজ করতেছি, যেহেতু এন্টারপ্রাইজ আর্কিটেকচার টার্মটা আসলে এটার একটা বেসিক টার্ম, আমি এটার উপরে ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে একটু প্লে করব। তো আশা করি জিনিসটা বা সবাই একটু দেখবেন, জাস্ট জিনিসটা বোঝার জন্য যে এটার যে বেসিক যে কনসেপ্ট সেই কনসেপ্টটা আমরা যদি একটু বুঝতে পারি তাহলে পরের জিনিসগুলো বোঝা সহজ হবে। তো আমি একটু ভিডিও শেয়ার দেওয়ার চেষ্টা করতেছি। হ্যালো, সবাই কি আমার ভিডিও স্ক্রিনটা দেখতে পাচ্ছেন?
দেখা যাচ্ছে। জি, ধন্যবাদ। তো আমরা জাস্ট ভিডিওটা ছোট্ট একটা ভিডিও, আশা করি এন্টারপ্রাইজ আর্কিটেকচার কথাটা বোঝা যাবে। তো আমার ভিডিওটা আসলে এই পর্যন্তই। তো জাস্ট আমরা একটু সংক্ষেপে একটু দেখার চেষ্টা করলাম যে এন্টারপ্রাইজ আর্কিটেকচারটা কি। তো আশা করি ভিডিওটা সেলফ ইলাস্ট্রেটিভ ছিল। তো এই জন্য আমি আর ফার্দার এক্সপ্লানেশনে যাচ্ছি না, আমি আমার আবার প্রেজেন্টেশনে ফেরত আসতেছি। তো এই প্রেজেন্টেশনে আমরা যেটা বলতেছিলাম যে বাংলাদেশ ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচার, এটা হচ্ছে এন্টারপ্রাইজ আর্কিটেকচারকে আমরা ন্যাশনাল লেভেলে অ্যাড্রেস করার চেষ্টা করতেছি। এবং সেক্ষেত্রে এই ন্যাশনাল এন্টারপ্রাইজ আর্কিটেকচারটা বা এই রিলেটেড যে কর্মসূচি বা যে কার্যক্রমগুলো আইসিটি মিনিস্ট্রি এবং ক্যাবিনেট মিনিস্ট্রি থেকে গ্রহণ করা হয়েছে বা পরিচালিত হচ্ছে, সামগ্রিকভাবে এটাকে বাংলাদেশ ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচার বলা হচ্ছে। তো এখানে হোল অফ গভর্নমেন্ট একটা টার্ম আমরা এনেছি, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। অর্থাৎ সরকারের সমস্ত সংস্থা বা যত দপ্তর আছে, মন্ত্রণালয় আছে, সবাইকে একসাথে নিয়ে একটা সমন্বিতভাবে সরকারের কার্যক্রমকে পরিচালিত করা বা ডিজিটাল ওয়েতে পরিচালিত করা। জাস্ট হোল অফ গভর্নমেন্ট এই কথাটাকে আমি একটু ছোট করে একটু এক্সাম্পল দিয়ে একটু বোঝানোর চেষ্টা করতেছি। তো আমি বা আমার সাথে আমার যে আরো দু একজন সহবক্তা আছে, তো আমরা বিভিন্ন পারপাজে কিছু এক্সাম্পল দিব। তো এইগুলো আসলে অতটা সিরিয়াসলি নেওয়ার কোনো কারণ নাই, জাস্ট বোঝানোর জন্য, আপনাদের এই ওয়ার্কশপে জিনিসগুলো বোঝানোর জন্য আমরা আসলে এক্সাম্পল গুলো দিব। এগুলো আসলে সিরিয়াসলি নেওয়ার কোনো কারণ নাই। তো আমি হোল অফ গভর্নমেন্ট এই কথাটাকে আমি ব্যাখ্যা করার জন্য আসলে যেভাবে ব্যাখ্যা করতে চাই যে হোল অফ গভর্নমেন্ট না থাকলে আসলে কি হয়, আমি জাস্ট তার একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন আমি মনে করি যে বাংলাদেশে কোনো একজন নাগরিক, তার বয়স 20 বছর বা 25 বছর হয়ে গেছে। তো তিনি দেশের কি বলবো যে ভোটার ডাটাবেস বা তার একটা এনআইডি দরকার। তো আমরা সবাই জানি যে বাংলাদেশ ইলেকশন কমিশনের একটা নির্দিষ্ট একটা নিবন্ধন প্রক্রিয়া আছে বা একটা প্রসেস আছে। এই প্রসেস কেউ যদি ফলো করে তারপরে সে তার একটা ভোটার আইডি বা এনআইডি পেয়ে থাকে। এবং এই প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা যায় তার ফিঙ্গারপ্রিন্ট এবং তার আইরিশ ক্যাপচার করা হয়। এই একই লোক যখন তার এনআইডি পেয়ে গেল, তো কয়েক বছর পরে বিভিন্ন কারণে তার দেশের বাইরে যাওয়ার দরকার পড়তেছে, হয়তো চাকরির কারণে সে দেশের বাইরে যাবে। তো তার এখন একটা পাসপোর্ট দরকার। তো পাসপোর্টের জন্য সে যখন পাসপোর্ট অফিসে যখন যোগাযোগ করতেছে, তো সেখানেও তাকে একটা নির্দিষ্ট প্রক্রিয়া বা একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হচ্ছে।
তো দেখা যাচ্ছে যে ওই পাসপোর্ট পাওয়ার এক যে প্রক্রিয়া, তার মধ্যে তাকে তার ফিঙ্গারপ্রিন্ট আবার দিতে হচ্ছে। তো এই একই লোক যখন তার পাসপোর্ট পেয়ে গেল, তো বছর খানেক পরে আমরা ধরে নিচ্ছি যে তার কোনো কারণে একটা ড্রাইভিং লাইসেন্সের দরকার পড়তেছে। তো ড্রাইভিং লাইসেন্সের জন্য যখন সে বিআরটিএ তে যোগাযোগ করতেছে, তো সেখানেও তার একটা ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য তাকে একটা নির্দিষ্ট প্রসেস বা প্রসিডিউর ফলো করতে হচ্ছে, এবং সেই প্রসেস বা প্রসিডিউরের মধ্যে দেখা যাচ্ছে তাকে আবারও তার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগতেছে। তো অর্থাৎ একই লোক তার এনআইডি যখন সে নিতে যাচ্ছে তখন তার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগতেছে, এরপরে যখন সে তার পাসপোর্ট নিতে যাচ্ছে তাকে আলাদাভাবে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগতেছে, যখন সে বিআরটিএ তে যে তার ড্রাইভিং লাইসেন্স নিতে যাচ্ছে তখন আবারও তার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগতেছে। এরকম আরো অনেক ক্ষেত্র থাকতে পারে যে ক্ষেত্রে তাকে তার ফিঙ্গারপ্রিন্ট হয়তো ক্যাপচার করা লাগতেছে। তো এটাকেই আসলে আমরা কি বলবো যে হোল অফ গভর্নমেন্টের অ্যাবসেন্সের একটা এক্সাম্পল হিসেবে বলতেছি, যে হয়তো যদি সরকারের মধ্যে এরকম একটা সমন্বিত ডিজিটাল আর্কিটেকচার যদি আগে থেকেই হতো, তো তখন হয়তো পরিস্থিতিটা এরকম হতো যে কেউ যদি তার এনআইডি প্রথম নিতে চায়, তার তখন যে ফিঙ্গারপ্রিন্ট ক্যাপচার করা হচ্ছে, পরবর্তীতে যখন সে পাসপোর্ট নিতে যাবে তখন নতুন করে তার ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার দরকার নাই, ওই ইলেকশন কমিশনের সার্ভারে তার যে ফিঙ্গারপ্রিন্ট রক্ষিত আছে ওইটাকে রিইউজ বা পুনর্ব্যবহার করা যেত বা করা যাবে। একইভাবে যখন সে বিআরটিএ তে গিয়ে তার ড্রাইভিং লাইসেন্স যখন সে নিবন্ধ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে, তখন যেহেতু তার এনআইডি নেওয়ার সময় তার ইতিমধ্যে তার ফিঙ্গারপ্রিন্ট ক্যাপচার করা হয়ে গেছে, সুতরাং নতুনভাবে তার আর ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার দরকার নাই। সুতরাং তখন ইলেকশন কমিশনের সার্ভারে তার যে ফিঙ্গারপ্রিন্ট রক্ষিত আছে সেটাকে হয়তো রিইউজ করা যাবে। এটাকে আমরা হোল অফ গভর্নমেন্টের একটা এক্সাম্পল হিসেবে বলতেছি। ঠিক একইভাবে সরকারের আরো বিভিন্ন বিষয় বা আরো বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো একটা জনগণকে বিভিন্ন সার্ভিস দেওয়ার জন্য সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বা দপ্তর আসলে সংশ্লিষ্ট থাকে বা জড়িত থাকে। তো সুতরাং সেক্ষেত্রে তাদের মধ্যে একটা সমন্বয় একটা বিশাল ব্যাপার। তো এই জন্যই হোল অফ গভর্নমেন্ট অ্যাপ্রোচকে আমরা এখানে খুব ফোকাস করতেছি, এবং এই ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচারের আওতায় সরকারের মধ্যে এরকম একটা অ্যাপ্রোচ এস্টাবলিশ করার জন্য চেষ্টা করা হচ্ছে। এখানে ডিজিটাল কথাটা এসেছে মূলত আমরা জানি যে সরকারের যে ভিশন 2021 আছে বা ডিজিটাল বাংলাদেশ যে ভিশন আছে, রূপকল্প আছে, মূলত ওইটার সাথে সমন্বয়ের জন্য এখানে ডিজিটাল কথাটা এসেছে। তো আমি আমার নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। তো ন্যাশনাল এন্টারপ্রাইজ আর্কিটেকচারটা কি, এইটা জাস্ট আমরা একটু ছোট করে বলার চেষ্টা করতেছি। তো ন্যাশনাল এন্টারপ্রাইজ আর্কিটেকচার এটাকে আমরা একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেস বা একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং টুল বলতে পারি। এটা কখন কাজে লাগে? সরকারের যে হোল অফ গভর্নমেন্ট যে ভিশন এবং স্ট্র্যাটেজি আছে, এটাকে যদি ইফেক্টিভ একটা ট্রান্সফরমেশনে আমরা রূপান্তর করতে চাই, তো তখন এটা একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেস বা একটা টুল হিসেবে কাজে লাগে। এটাকে আমরা ন্যাশনাল এন্টারপ্রাইজ আর্কিটেকচার বলতেছি। তো আমরা জানি যে আজ থেকে 10-12 বছর আগে বাংলাদেশে সরকার যখন তার ডিজিটাল বাংলাদেশ তার যে ভিশন বা কার্যক্রম শুরু হয়, ওই ডিজিটাল বাংলাদেশের 4টা পিলার বা ফোকাস এরিয়া আছে। তার মধ্যে আমরা জাস্ট 2টা কথা আলোচনা করতেছি। একটা হচ্ছে ডিজিটাল গভর্নেন্স। তো সরকারের মূল কাজ হচ্ছে গভর্নেন্স। এই গভর্নেন্সকে যখন ডিজিটাল ওয়েতে করার চেষ্টা করা হয় সেটাকে আমরা ডিজিটাল গভর্নেন্স বলতেছি, এটাকে ই গভর্নেন্স বলা যেতে পারে। তো আমরা যদি ডিজিটাল গভর্নেন্স চিন্তা করি, আমরা যদি ডিজিটাল গভর্নমেন্ট চিন্তা করি, আমরা যদি ইলেকট্রনিক গভর্নমেন্ট চিন্তা করি বা কানেক্টেড গভর্নমেন্ট চিন্তা করি, সব কাছাকাছি টার্ম। তো সেক্ষেত্রে আসলে জিনিসটা এরকম হতে হবে যে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বা দপ্তর তাদের পরস্পরের মধ্যে ইলেকট্রনিক্যালি কানেক্টেড থাকবে। বা আমি যদি আরো সহজ ভাষায় বলতে চাই, বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন সফটওয়্যার সিস্টেম বা অ্যাপ্লিকেশন সিস্টেম রানিং আছে। তো এই সফটওয়্যার সিস্টেম বা সিটিজেন সার্ভিস বা ব্যাক এন্ড অ্যাপ্লিকেশন সিস্টেম এরা পরস্পরের সাথে কানেক্টেড থাকবে বা ইন্টিগ্রেটেড থাকবে। কি কারণে কানেক্টেড থাকবে বা ইন্টিগ্রেটেড থাকবে? কারণ ওই যে জনগণের সেবা দেওয়ার জন্য আমি যদি ডিজিটাল গভর্নেন্সে চিন্তা করি বা ইলেকট্রনিক গভর্নমেন্ট অবস্থায় চিন্তা করি, তো জনগণের সেবা দেওয়ার জন্য এক মন্ত্রণালয় বা দপ্তর বা বিভিন্ন মন্ত্রণালয় দপ্তরের মধ্যে তথ্যের কি বলবো যে নিরবিচ্ছিন্ন আদান প্রদান একটা উল্লেখযোগ্য জিনিস। তো সেটার জন্য দরকার পড়বে কি যে বিভিন্ন মন্ত্রণালয় যে অ্যাপ্লিকেশন সিস্টেম আছে, সিটিজেন সার্ভিস আছে বা ই সার্ভিস গুলো আছে, তারা যেন পরস্পর কানেক্টেড থাকে। তো সুতরাং এই ডিজিটাল গভর্নেন্স যেহেতু আমরা এখনো পুরোপুরি ওরকম একটা স্টেজে যেতে পারিনি, সেজন্য আসলে ন্যাশনাল এন্টারপ্রাইজ আর্কিটেকচার একটা অন্যতম টুল বা সহায়ক হিসেবে এখানে ভূমিকা রাখতে পারে। এরপরে ডিজিটাল বাংলাদেশের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যেটাকে বলা হয় আইসিটি ইন বিজনেস। অর্থাৎ দেশের জনগণ বা সরকারি অফিসের কর্মকর্তা বা আরো যারা মানে যারা সবাই আছি, আমরা যারা দেশের নাগরিক আছি,
তো আমরা আমাদের প্রাত্যহিক জীবনের কাজকর্মগুলো যে করব সেগুলো ডিজিটাল ওয়েতে করার চেষ্টা করব, বা আইসিটি বেসড যে টুলস টেকনোলজি আছে এইগুলোকে লিভারেজ করে আমরা আমাদের কাজগুলো করার চেষ্টা করব। যেমন সরকারি অফিসে যারা কর্মকর্তা আছে তারা তাদের যে প্রাত্যহিক কাজগুলো আছে সেই কাজগুলো তারা আইসিটি বিভিন্ন টুলস টেকনোলজি বা সফটওয়্যারকে ইউটিলাইজ করে করার চেষ্টা করবে। দেশের জনগণ যে সরকারের কাছ থেকে সেবা পেতে চায় এই সেবা তারা যেন সহজে ঝামেলাহীনভাবে ডিজিটাল ওয়েতে পেতে পারে, তো সেটাকে আমরা আইসিটি ইন বিজনেস বলতেছি। তো সুতরাং সেক্ষেত্রে ন্যাশনাল এন্টারপ্রাইজ আর্কিটেকচার একটা অন্যতম গুরুত্বপূর্ণ টুল বা সহায়ক ভূমিকা হিসেবে ভূমিকা রাখতে পারে। আমার এই স্লাইডের ডান পাশে আমরা কয়েকটা টার্ম বলেছি, একটা হচ্ছে ইমপ্রুভ গভর্নেন্স। তো যেটা আমি বলেছিলাম যে সরকার, একটু আগে বলেছিলাম সরকারের মূল কাজ হচ্ছে গভর্নেন্স। তো সেক্ষেত্রে আমরা যদি ওইরকম একটা অবস্থার কথা চিন্তা করতে পারি যে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় দপ্তর বা সংস্থা তারা পরস্পরের সাথে ইলেকট্রনিক্যালি কানেক্টেড, অর্থাৎ এই সমস্ত মন্ত্রণালয় দপ্তর বা সংস্থা যে সমস্ত সিটিজেন সার্ভিস অ্যাপ্লিকেশন সিস্টেম রানিং আছে তারা পরস্পরের মধ্যে কানেক্টেড, যদি দরকার হয় পরস্পরের মধ্যে ডেটা বা তথ্যের আদান প্রদান হতে পারে। তো এরকম একটা অবস্থা যদি হয় তাহলে অবশ্যই বলা যাবে যে সরকারের বর্তমানে যে গভর্নেন্স মেকানিজমটা আছে সেটা অবশ্যই আরো উন্নত হবে বা ইমপ্রুভড হবে। এরপরে আমরা বলতেছি যে কোঅর্ডিনেশন এবং কোলাবোরেশনটা বেটার হবে। তো এটাও জাস্ট খুব সহজে বোঝা যায় যে সরকারের কাজ হচ্ছে বিভিন্ন নীতি নির্ধারণ করা, ডিসিশন মেকিং করা। তো এই নীতি নির্ধারণের জন্য, ডিসিশন মেকিং এর জন্য কোনো একটা মন্ত্রণালয় দপ্তর বা সংস্থা তাদের যে বিভিন্ন ডেটা তথ্য রিপোর্ট বা অ্যানালাইটিক্যাল ভিউ দরকার পড়ে সেইগুলো তারা যদি তাদের ওই অ্যাপ্লিকেশন সিস্টেম বা সিটিজেন সার্ভিস থেকে খুব দ্রুত পেতে পারে, তো তাহলে দেখা যাবে কি যে ডিসিশন মেকিং বা নীতি নির্ধারণীতে জিনিসগুলো সহায়ক হবে। আর নতুবা কি হবে যে আমরা যদি যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই যে আমি এখন আমার এনআইডি অনলাইনে ভেরিফাই করতে পারতেছি বা এপিআই এর মাধ্যমে চাইলে এনআইডি ভেরিফাই করা যায় যদি পারমিশন দেওয়া থাকে, কিন্তু আমি কিন্তু একইভাবে আমার পাসপোর্টটা কিন্তু এরকম অনলাইনে বা এপিআই এর মাধ্যমে ভেরিফাই করতে পারতেছি না। আমার যে ড্রাইভিং লাইসেন্স রয়ে গেছে, তো আমি কিন্তু চাইলে আমার ড্রাইভিং লাইসেন্সটা অনলাইনে বা এপিআই এর মাধ্যমে ভেরিফাই করতে পারতেছি না। তো সুতরাং এইভাবে আমরা যদি চিন্তা করি যে সরকারের বিভিন্ন সিস্টেম অ্যাপ্লিকেশন সিস্টেম বা সিটিজেন সার্ভিস একটা ডিজিটালাইজেশনের একটা পর্যায়ে আছে, কিন্তু ডিজিটাল গভর্নমেন্ট বা কানেক্টেড গভর্নমেন্টের জন্য যেই ধরনের ইন্টিগ্রেশন দরকার সেই ধরনের ইন্টিগ্রেশন হয়তো এখনো সেই পর্যায়ে পৌঁছায় নাই। তো যদি ওই রকম একটা পর্যায়ে পৌঁছাতে পারি তো এটা নিশ্চিত বলা যাবে যে কোঅর্ডিনেশন এবং কোলাবোরেশন আরো বেটার হবে, কারণ সরকারের নীতি নির্ধারণই খুব দ্রুত তখন করা যাবে যেহেতু বিভিন্ন তথ্যগুলো ইলেকট্রনিক্যালি খুব দ্রুত অ্যাভেলেবল হবে। এরপর আমরা কস্ট অপটিমাইজেশন বলতেছি। তো এটা হচ্ছে বিএনডি এর মধ্যে বা বাংলাদেশ ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচার বা ন্যাশনাল এন্টারপ্রাইজ আর্কিটেকচারের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যে আমাদের দেশ যেহেতু আমরা কি বলবো যে একটা মিডল ইনকাম কান্ট্রি, হয়তো সবেমাত্র হয়েছি বা কিছুদিন আগে হয়েছি বা সেই দিকে আমাদের যাত্রা অব্যাহত আছে। তো এই অবস্থায় মানে সরকারের যে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সেখানে আসলে কস্ট অপটিমাইজেশন একটা বিশাল বড় জিনিস, অর্থাৎ সরকারের ব্যয় সাশ্রয় করা। কারণ আমাদের যে কি বলবো যে ইকোনমিক রিসোর্স এগুলো আসলে সীমিত। তো এই সীমিত ইকোনমিক রিসোর্সের সর্বোচ্চ ব্যবহারের জন্য আসলে কস্ট অপটিমাইজেশন বা কি বলবো যে সরকারের অর্থের সাশ্রয় এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো এই জন্য এই ন্যাশনাল এন্টারপ্রাইজ আর্কিটেকচার বা বিএনডি এর মধ্যে শেয়ার্ড সার্ভিস বা শেয়ার্ড প্ল্যাটফর্মে কিছু কনসেপ্ট কাজ করতেছে। যেমন আপনারা সবাই হয়তো জানেন যে ই নথি, সরকারের যে ই ফাইলিং কার্যক্রম যেটাকে ই নথি বলা হয়, যেমন কোভিডের যে লকডাউন দিয়েছিল তো এই লকডাউনের মধ্যে সরকারের কার্যক্রম কিন্তু ওই ই নথির মাধ্যমে কিন্তু চালু ছিল। অর্থাৎ কর্মকর্তারা তো অফিসে আসতে পারতেছেন না, কিন্তু তারা তাদের বাসার থেকে তাদের ফাইলে প্রয়োজনীয় অনুমোদনগুলো দিচ্ছেন বা বিভিন্ন সিদ্ধান্তের জন্য ফাইল তারা বাসার থেকেই ডিজিটাল ওয়েতে ই নথির মাধ্যমে তারা তাদের কাজগুলো সম্পাদন করতেছেন। তো এখানে কস্ট অপটিমাইজেশন যেভাবে হচ্ছে, যেমন প্রত্যেকটা মন্ত্রণালয় যদি এরকম চিন্তা করতো যে তারা নিজেরা তাদের জন্য আলাদা একটা ই নথি সিস্টেম ডেভেলপ করবে বা প্রকিউর করবে, তো জাস্ট আমরা চিন্তা করতে পারি সেখানে সরকারের ব্যয় কতটা বেড়ে যেত। তো সেই ব্যয় সাশ্রয় করার জন্য কি করা হয়েছে যে একটা কমন বা একটা শেয়ার্ড সিস্টেম রাখা হয়েছে ই ফাইলিং এর জন্য, যেটাকে ই নথি বলা হচ্ছে, যে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বা দপ্তর বা সংস্থা তাদের এখানে অ্যাক্সেস থাকবে, তারা তাদের কার্যক্রমগুলো এই একটা শেয়ার্ড সিস্টেমে ঢুকে তারা করবে। তো এরকম আমি যদি ডিজিটাল গভর্নমেন্ট চিন্তা করি বা ডিজিটাল গভর্নেন্স চিন্তা করি, তো এরকম কস্ট অপটিমাইজেশনের জন্য আরো এরকম অনেক শেয়ার্ড সিস্টেম বা এরকম শেয়ার্ড প্ল্যাটফর্মের কথা আসলে চিন্তা করা যায় বা ইমপ্লিমেন্টেশনের অবকাশ আছে, বা ওই রকম যদি কেয়ারফুলি আর্কিটেকচার ওয়েতে আমরা যদি ওইগুলো ইমপ্লিমেন্ট করতে পারি দেখা যাবে সরকারের ব্যয় সাশ্রয় হবে। এরপর আমরা বলতেছি স্ট্যান্ডার্ডাইজেশন।
অর্থাৎ ডিজিটালাইজেশন বা ডিজিটাল বাংলাদেশের যে স্লোগান বর্তমানে কাজ করতেছে, সরকারের বিভিন্ন দপ্তর বা সংস্থা যার যার মতো ডিজিটাল ওয়েতে বা তাদের সফটওয়্যারগুলো ডেভেলপ করার চেষ্টা করতেছে। আসলে এগুলো অনেক ক্ষেত্রে বেসিসের বিভিন্ন মেম্বার অর্গানাইজেশন এক্ষেত্রে জড়িত থাকে, কারণ সরকারি অফিস তারা নিজেরা তো আর সফটওয়্যার বা সিটিজেন সার্ভিস ডেভেলপ করে না, তারা আসলে বিভিন্ন কি বলবো যারা এরকম আইটি সেক্টরে বিভিন্ন প্রতিষ্ঠান আছে তাদেরকে দিয়েই কাজ করায়। তো এক্ষেত্রে আসলে একটা কমন সেট অফ স্ট্যান্ডার্ড যদি ফলো করা যায় বা কি বলবো যে একটা হোমোজিনিয়াস সেট অফ স্ট্যান্ডার্ড যদি ফলো করা যায়, তাহলে কিন্তু ওই যে ইন্টিগ্রেশনের যে কথাটা আমি বলেছিলাম ওই ইন্টিগ্রেশনটা সহজ হবে। তো এই জন্য স্ট্যান্ডার্ডাইজেশন এখানে একটা মূল জিনিস, এবং আমার এই ওভারভিউ ওয়ার্কশপের পরে আমরা সেই কমন সেট অফ স্ট্যান্ডার্ডসটাই মূলত দেখার চেষ্টা করব। তো আসলে উদ্দেশ্য হচ্ছে যে গভর্নমেন্টের বিভিন্ন সরকারি অফিস বা দপ্তর তারা তাদের মতোই যে প্রকিউরমেন্ট প্রসেস, সেই প্রকিউরমেন্ট প্রসেসই তারা ফলো করবে, তারা যে বিভিন্ন ভেন্ডরকে দিয়ে কাজ করায় তাদেরকে দিয়েই কাজ করাবে, কিন্তু কিছু কমন সেট অফ স্ট্যান্ডার্ডস গুলো তারা ফলো করবে। তো এটা সুবিধা হবে কি, যে যখন ডেটা আদান প্রদানের দরকার পড়বে, তথ্য আদান প্রদানের দরকার পড়বে, যেটাকে আমরা সিস্টেম টু সিস্টেম ইন্টারাকশন বলতে পারি, মেশিন টু মেশিন ইন্টারাকশন বলতে পারি, বা সফটওয়্যার টু সফটওয়্যার ইন্টারাকশন বলতে পারি, তো সেই জিনিসটা তখন সহজ হবে। এরপরে রিইউজের কথা বলা হচ্ছে, যেটা আমি একটু আগে বলেছিলাম যে শেয়ার্ড সিস্টেম বা শেয়ার্ড প্ল্যাটফর্ম, বা আমরা যদি শেয়ার্ড সার্ভিসের কথা চিন্তা করি, যেমন এই যে এপিআর মাধ্যমে আমরা যে ইলেকশন কমিশনের সার্ভিসটাকে ব্যবহার করতেছি, বিভিন্ন সরকারি দপ্তর সংস্থা বা তাদের বিভিন্ন অ্যাপ্লিকেশন সিস্টেম, এটাকে আমরা একটা রিইউজের এক্সাম্পল হিসেবে বলতেছি। তো আমি আমার নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। তো এখানে আমি একটু সংক্ষেপে একটু বলার চেষ্টা করব যে আমাদের যে ন্যাশনাল আর্কিটেকচারের যে কিছু ডোমেইন আছে, সেই ডোমেইনগুলো সম্পর্কে আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করতেছি। তো নিচে আপনারা দেখতেছেন যে এখানে টোগা ফ্রেমওয়ার্কের কথা বলা হয়েছে। তো আমাদের এই বাংলাদেশ ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচারটা বাস্তবায়নের জন্য মূলত আমরা এই টোগা ফ্রেমওয়ার্কটা আমরা ফলো করেছি। তো টোগ্যাফ কথাটার আমি যদি একটু এক্সপেনশন করি, দ্য ওপেন গ্রুপ আর্কিটেকচারাল ফ্রেমওয়ার্ক, দ্য ওপেন গ্রুপ আর্কিটেকচারাল ফ্রেমওয়ার্ক। তো টোগ্যাফ ফ্রেমওয়ার্কটা হচ্ছে একটা কি বলবো যে দ্য ওপেন গ্রুপ হচ্ছে একটা ভেন্ডর নিউট্রাল ইন্টারন্যাশনাল নন প্রফিট অর্গানাইজেশন, যারা এরকম আইটি বা আইসিটি সেক্টরের গভর্নেন্সের জন্য বা বিভিন্ন স্ট্যান্ডার্ডস তারা এরকম প্রমোট করে, বা বিভিন্ন ফ্রেমওয়ার্ক তারা এরকম মেইনটেইন করে। তো টোগ্যাফ হচ্ছে একটা ওপেন সোর্স ফ্রেমওয়ার্ক। তো অনেক যাচাই বাছাই বা কনসার্ন স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করেই আসলে বাংলাদেশের জন্য টোগ্যাফ ফ্রেমওয়ার্কটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আজ থেকে ৩-৪ বছর আগে। তো টোগ্যাফ ফ্রেমওয়ার্ক অনুযায়ী এবং আমাদের লোকাল কিছু রিকোয়ারমেন্টসের সাপেক্ষে আমরা এখানে 7টা ফোকাস এরিয়া দেখতেছি বা 7টা ডোমেইন দেখতেছি। তো বিজনেস কথাটা আসলে আমরা কমন সেন্সে বিজনেস বলতে যা বুঝি, এখানে আসলে জিনিসটা সেরকম না। যেমন আমি যদি একটা সরকারি অফিসের সাপেক্ষে বলি, যে কোনো একটা সরকারি দপ্তর বা সংস্থা, তার একটা মিশন আছে, তার একটা ভিশন আছে, তার কিছু লোকবল আছে বা জনবল কাঠামো আছে, তার একটা ওয়ার্কিং প্রসিডিউর আছে, বা তার কিছু প্রসেস বা ফাংশনালিটি থাকে, এগুলোকেই সামগ্রিকভাবে আমরা তার বিজনেস বলতেছি। বা আমি যদি জেনেরিক সেন্সে বলি যে কোনো একটা অর্গানাইজেশন, তো এন্টারপ্রাইজ আর্কিটেকচার বা বিএনবি এর মধ্যে বিজনেস কথাটাকে আসলে বলা হচ্ছে এইভাবে, যে কোনো একটা অফিস বা দপ্তর বা সংস্থা তার কিছু কি বলবো তার একটা ভিশন আছে, তার কিছু মিশন থাকতে পারে, বা কি বলবো তার একটা কারেন্ট স্টেট আছে, একটা ফিউচার স্টেট আছে, তার কিছু লোকবল আছে, জনবল কাঠামো আছে, তার একটা অর্গানোগ্রাম আছে, তার কিছু ওয়ার্কিং প্রসিডিউর আছে, ওয়ার্ক প্রসেস আছে, এগুলোকে সামগ্রিকভাবে তার বিজনেস হিসেবে এখানে বলা হচ্ছে। আসলে এটা আমার কথা না, আমি আসলে টোগা ফ্রেমওয়ার্কের ডেফিনেশনটাই মূলত বলার চেষ্টা করতেছি। এরপরে ডেটার কথা আসতেছে। তো ডেটা, আমরা যে অডিয়েন্স আছে আমাদের কাছে জিনিসটা খুব এভিডেন্ট, তো সুতরাং এটা খুব বেশি ব্যাখ্যা দরকার পড়বে না। ডেটা দুই রকম হতে পারে, লজিক্যাল ডেটা হতে পারে, ফিজিক্যাল ডেটা হতে পারে। তো সাধারণত হার্ড কপি ফাইলে বা বিভিন্ন নথিতে বা হার্ড কপি নথিতে যে ডেটাগুলো থাকতেছে সেগুলোকে আমরা ফিজিক্যাল ডেটা বলতেছি। আর কোনো একটা সফটওয়্যারের ডেটাবেজের মধ্যে বা কি বলবো যে কোনো একটা সিটিজেন সার্ভিসের ব্যাক এন্ডে যে ডেটাবেস সিস্টেম রয়ে গেছে, যেগুলো আমরা ইলেকট্রনিক ওয়েতে প্রিজার্ভ করতেছি, এগুলোকে আমরা লজিক্যাল ডাটা বলতেছি। তো এই লজিক্যাল ডাটা এবং ফিজিক্যাল ডাটা এই দুইটাকে আসলে ডেটার মধ্যে আমরা চিন্তা করতেছি। অ্যাপ্লিকেশন, তো এইটা আমাদের আজকের অডিয়েন্সের জন্য খুব স্ট্রেট ফরওয়ার্ড। আসলে বিভিন্ন সফটওয়্যার সিস্টেম, সিটিজেন সার্ভিস বা ই সার্ভিস গুলোকে আসলে অ্যাপ্লিকেশন বলা হচ্ছে। এরপর আমরা ইন্টারঅপারেবিলিটি বলতেছি। এই ইন্টারঅপারেবিলিটি হচ্ছে আসলে বাংলাদেশের জন্য আমরা এখানে এনেছি বাংলাদেশের রিকোয়ারমেন্টের সাপেক্ষে, কারণ আমি কিছুটা ইতিমধ্যে বলেছি যে আমরা ডিজিটাল বাংলাদেশ বলতেছি, বা ডিজিটাল বাংলাদেশের আওতায় সরকারের বিভিন্ন কর্মসূচি পরিচালিত হচ্ছে, কিন্তু আমরা কিন্তু এখনো ইন ট্রু সেন্স আমরা কিন্তু ওই ডিজিটাল গভর্নমেন্ট বা ডিজিটাল গভর্নমেন্ট সিস্টেমে কিন্তু এখনো যেতে পারিনি। যেমন এখনো দেখা যায় বিভিন্ন সরকারি দপ্তর বা সংস্থার মধ্যে যদি তথ্যের আদান প্রদান দরকার পড়ে,
বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এগুলো আসলে হার্ড কপির মাধ্যমে হয়, এখনো হচ্ছে। হ্যাঁ, তবে এতটুকু বলা যায় যে এখন কিন্তু অনেক তথ্য কিন্তু ইমেলের মাধ্যমে আদান প্রদান হচ্ছে। সরকারের একটা নিজস্ব ইমেল সার্ভার আছে, বাংলাদেশ গভর্নমেন্ট একটা ইমেল পলিসি পাবলিশ করেছে। তো সেই হিসেবে সরকারের বিভিন্ন দপ্তর বা সংস্থার মধ্যে ইমেলের মাধ্যমে কিন্তু বিভিন্ন তথ্যের আদান প্রদান এখন হচ্ছে। আগের তুলনায় এর প্রচলন অনেক বেড়েছে। কিন্তু আমি যদি ইন্টার অপারেবিলিটি চিন্তা করি, তো সেক্ষেত্রে আসলে এইটাকেও আসলে কোনো বেস্ট এক্সাম্পল ধরা যাবে না। ইন্টার অপারেবিলিটির বেস্ট এক্সাম্পল হচ্ছে কোনো একটা মন্ত্রণালয়, যেমন আমি যদি আইসিটি ডিভিশনের কথা বলি, আইসিটি ডিভিশনে কোন একটা অ্যাপ্লিকেশন সিস্টেম আছে। আবার আমি যদি ক্যাবিনেট মন্ত্রণালয়ের কথা চিন্তা করি, মন্ত্রী পরিষদ বিভাগ, তার আর একটা অ্যাপ্লিকেশন সিস্টেম আছে। এই দুটো অ্যাপ্লিকেশন সিস্টেম নিজেদের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে ডেটা বা তথ্যের আদান প্রদান করতে পারবে যতটুকু দরকার, অ্যাক্সেস কন্ট্রোল বা সিকিউরিটি এনশিওর করে। এরকম একটা অবস্থাকে আমরা আসলে ইন্টার অপারেবল বলতেছি বা ইন্টার অপারেবিলিটি বলার চেষ্টা করতেছি, যেটা কিছু এক্সাম্পল আমরা ইতিমধ্যে দিয়েছি যে আমাদের মধ্যে আসলে বিভিন্ন সরকারি মন্ত্রণালয়, দপ্তর বা সংস্থা তারা বিভিন্ন সফটওয়্যার সিস্টেম তৈরি করতেছে, কিন্তু এখনো ওই রকম একটা স্টেজে কিন্তু আমরা পৌঁছাতে পারিনি। তো সেই জন্য এই ইন্টার অপারেবিলিটিকে এখানে ফোকাস করা হচ্ছে। এরপর আমরা মোবিলিটির কথা বলতেছি। মোবিলিটি হচ্ছে আমাদের নেক্সট ফোকাস এরিয়া। তো এটার কারণ হচ্ছে আপনারা সবাই জানেন যে এই যে ডিজিটাল বাংলাদেশের যে আমি যদি যাত্রার কথা বলি, আজ থেকে 10-12 বছর আগে, তো আসলে তখন সরকারের স্লোগান ছিল যে সার্ভিস অ্যাট দ্য ডোর স্টেপ অফ সিটিজেন, অর্থাৎ জনগণের দোরগোড়ায় সরকারের সেবা। তো বাংলাদেশে কিন্তু মোবাইল ডিভাইস ব্যবহারের হার তুলনামূলক অনেক বেশি, আপনারা সবাই জানেন। আমি যদি বলি যে আমাদের দেশে ঢাকা শহরে অনেক রিকশাওয়ালাও খুঁজলে পাওয়া যাবে যিনি বর্তমানে ফেসবুক ব্যবহার করতেছেন। বা আমরা যদি গ্রামের রিমোট এরিয়ার মধ্যে চিন্তা করি, সেখানেও দেখা যাবে যে অনেক লোকই আসলে মোবাইল ডিভাইস ব্যবহার করে। বা আমাদের আর্থসামাজিক কাঠামোর সাথে মিল আছে আমাদের আশেপাশের এরকম অনেক দেশের তুলনায়, বা বিশ্বের অনেক দেশের তুলনায় কিন্তু বাংলাদেশের তুলনামূলকভাবে মোবাইল ডিভাইস ব্যবহারের রেটটা একটু বেশি। তো সুতরাং সরকারের স্লোগানে এখন চেঞ্জ এসেছে যে মানুষের হাতে একটা মোবাইল ডিভাইস আছে আর তার হাতের আঙ্গুল আছে, তো সে তার আঙ্গুলের ছোঁয়ায় তার হাতের ওই ডিভাইস থেকে যেন সরকারের সেবাটা পেতে পারে। তো সুতরাং এরকম একটা কনসেপ্ট, অর্থাৎ সরকার যে বিভিন্ন সেবা দিচ্ছে বা ইলেকট্রনিক সেবা দিচ্ছে বা ডিজিটাল ওয়েতে সেবাটা দেওয়ার চেষ্টা করতেছে, সেটা যেন জনগণ তার হাতে যে স্মার্টফোন আছে বা যেই ফিচার ফোন আছে বা যে মোবাইল ডিভাইসটা আছে, সেই ডিভাইস থেকে যেন সহজে পেতে পারে। তো এই জন্য মোবিলিটিটাকে আমাদের এই বিএনডি এর মধ্যে একটা ফোকাস এরিয়া হিসেবে আমরা ফোকাস করেছি। এরপরে টেকনোলজির কথা বলা হচ্ছে। তো মূলত বিভিন্ন সিটিজেন সার্ভিস, অ্যাপ্লিকেশন সিস্টেম বা ই সার্ভিসকে আমি যদি চিন্তা করি, এদের যে একটা হোস্টিং ইনফ্রাস্ট্রাকচার লাগে বা ডেপ্লয়মেন্ট এনভায়রনমেন্ট লাগে, তো সেটাকে আসলে এখানে টেকনোলজি বলা হচ্ছে। অর্থাৎ সরকারের যে বিভিন্ন অ্যাপ্লিকেশন সিস্টেম, সিটিজেন সার্ভিস বা ই সার্ভিস, সেগুলো যখন আমার হোস্ট করতে হবে বা ডেপ্লয় করতে হবে, তার জন্য যে নেটওয়ার্কিং ইনফ্রাস্ট্রাকচার, সার্ভার সিস্টেম, আপনার রাউটার, নেটওয়ার্ক, ফায়ারওয়াল, এরকম যত কিছু লাগবে, এগুলোকে সামগ্রিকভাবে এখানে টেকনোলজি বলা হচ্ছে। এরপরে আমাদের পরবর্তী সিকিউরিটি বলা হচ্ছে। তো এটাও মোটামুটি আপনাদের কাছে খুব পরিচিত, যে যখন আসলে র্যাপিড ডিজিটালাইজেশনের মধ্যে দিয়ে কোনো একটা দেশের সরকার ব্যবস্থা যায়, তখন সেখানে সাথে সাথে সাইবার অ্যাটাক বা সাইবার বিভিন্ন ইনসিডেন্টও আসলে বেড়ে যায়। কারণ আপনারা জানেন যে এখানে বিভিন্ন একটা ভেস্টেড কোয়ার্টার থাকে বা স্বার্থান্বেষী মহল থাকে, যারা আসলে বিভিন্ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে। তো সুতরাং যেহেতু ডিজিটাল বাংলাদেশ বা ডিজিটাল গভর্নেন্স বা ডিজিটাল গভর্নমেন্টের কথা আমরা এখানে বলতেছি, তো সুতরাং বিভিন্ন সরকারি ব্যবস্থা বা সরকারি সিস্টেমের উপরে সাইবার অ্যাটাক যেন না হতে পারে বা সাইবার ইনসিডেন্ট, এগুলো যেন প্রোঅ্যাক্টিভ একটা ম্যানারে আমরা সেগুলো যেন প্রিভেন্ট করতে পারি, সেজন্য সিকিউরিটিটাকে এখানে ফোকাস করা হয়েছে। তো আমি আমার নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। আমার প্রেজেন্টেশনের প্রায় শেষ দিকে আমি চলে আসছি। এরপরে আমরা আমাদের যে মূল যে প্রেজেন্টেশন বিএনডি স্ট্যান্ডার্ডস, সেখানে চলে যাব। তো তার আগে যা সংক্ষেপে আমাদের এই ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচারের মডিউলগুলো সম্পর্কে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচারের মডিউল, প্রথমে আমরা পলিসি এবং রোডম্যাপ বলতেছি। আপনারা সবাই হয়তো জানেন বা অনেকেই হয়তো জানেন যে বাংলাদেশ সরকার গত 2019-এর জুলাই মাসে বিএনডিএ গাইডলাইন একটা গেজেট আকারে পাবলিশ করেছে। তো মূলত আমরা যে এই বিএনডি এর যে কার্যক্রম, সেটা আসলে গাইডলাইনের আলোকেই এখনো পর্যন্ত পরিচালিত হচ্ছে। তো এটা একটা পাবলিক ডকুমেন্ট, আপনারা আইসিটি ডিভিশনের ওয়েবসাইট বা বিসিসির ওয়েবসাইট থেকে আপনারা দেখে নিতে পারেন। আমার যে কলিগ আছে, আমি আমার কলিগকে রিকোয়েস্ট করব যে বিএনডিএ গাইডলাইনের যে লিঙ্কটা, সেটা চ্যাট উইন্ডোতে সবার সাথে শেয়ার করার জন্য। তো খালি গাইডলাইন না, আসলে এই জিনিসটাকে আরো এনফোর্স করার জন্য বা কি বলবো, সমস্ত মন্ত্রণালয় বা দপ্তর তারা যেন এই জিনিসটাকে অ্যাডপ্ট করতে পারে বা এটার আওতায় আসতে পারে, এই জন্য আইসিটি ডিভিশন থেকে বিএনডি এর একটা স্বতন্ত্র আইন বর্তমানে ড্রাফট পর্যায়ে আছে।
এটা হয়তো অতি দ্রুত বিভিন্ন মন্ত্রণালয় বা বিভিন্ন সংস্থা হয়তো বেসিসের কাছেও পাঠানো হবে যাচাই বাছাইয়ের জন্য বা মতামতের জন্য। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয় বা দপ্তর বা সংস্থা তারা এই বিএনডি এর আলোকে প্রত্যেকের জন্য, প্রত্যেকটা মন্ত্রণালয় দপ্তর সংস্থা তারা তাদের স্বতন্ত্র ডিজিটাল আর্কিটেকচার রোডম্যাপ প্রণয়ন করবে, সেরকম একটা ব্যাপার বিএনডিএ গাইডলাইনে বলা আছে এবং এই ব্যাপারটা বিএনডি আইনের মধ্যেও আছে। তো সুতরাং এই পলিসি এবং রোডম্যাপ এটা হচ্ছে বিএনডি এর একটা মডিউল। এরপরের মডিউলটা আমরা বলতেছি স্ট্যান্ডার্ডস এবং গাইডলাইন্স। তো এই যে বিএনডি যে স্ট্যান্ডার্ডস আমি কিছুটা আগেই বলেছি যে যখন কোন একটা সরকারি দপ্তর বা সংস্থা তারা যখন কোনো আইসিটি বেস সার্ভিস যখন প্রকিউরমেন্টের চেষ্টা করবে বা বিভিন্ন সফটওয়্যার সিস্টেম বা বিভিন্ন সিটিজেন সার্ভিস যখন প্রকিউরমেন্টে যাবে বা ইমপ্লিমেন্টেশন করার জন্য চেষ্টা করবে, তখন আসলে আমাদের এই বিএনডি এর পক্ষ থেকে আমরা কিছু হোমোজিনিয়াস সেট অফ স্ট্যান্ডার্ডসকে আমরা এখানে প্রেসক্রাইব করতেছি বা আমরা এখানে সাজেস্ট করতেছি। তো উদ্দেশ্য হচ্ছে একটাই, যে এই স্ট্যান্ডার্ডস গুলো সবাই যদি ফলো করে তাহলে দেখা যাবে সরকারের বিভিন্ন দপ্তর বা সংস্থা এদের মধ্যে যখন সিস্টেম টু সিস্টেম ইন্টারাকশনের দরকার পড়বে বা মেশিন টু মেশিন ইন্টারাকশনের দরকার পড়বে, তো কমন সেট অফ স্ট্যান্ডার্ডস ফলো করে করা হলে তখন ওই জিনিসটা সহজ হবে। আর গাইডলাইনের কথা যেই কারণে বলা হচ্ছে, যখন কোনো একটা মন্ত্রণালয় বা দপ্তর বা সংস্থা কোনো আইসিটি বেসড গুডস প্রকিউরমেন্টে যাবে, যেমন তার একটা সার্ভার সিস্টেম প্রকিউর করা দরকার বা কি বলবো তার একটা ক্লাউড স্পেস প্রকিউর করা দরকার বা একটা নেটওয়ার্ক ইকুইপমেন্ট প্রকিউর করা দরকার, কি বলবো ল্যাপটপ বা কম্পিউটার প্রকিউর করা দরকার, তো সেক্ষেত্রে আসলে তার কিছু স্পেসিফিকেশন দরকার পড়ে। তো আমাদের এই বিএনডি এর আলোকে আমরা কিছু ভেন্ডর নিউট্রাল এরকম আইসিটি বেসড গুডস এর জন্য কিছু স্পেসিফিকেশন আমরা সাজেস্ট করতেছি। এটার কারণ হচ্ছে বা এটা সুবিধাটা আছে সরকারের বিভিন্ন দপ্তর বা সংস্থা তারা যেন তাদের টেন্ডারিং প্রসেসে ভেন্ডর লক ইন থেকে তারা যেন বাঁচতে পারে বা তারা যেন ভেন্ডর লক ইন থেকে তারা যেন অ্যাভয়েড করতে পারে, এই জন্য তারা এই জেনেরিক স্পেসিফিকেশন গুলো তারা ফলো করতে পারে। তো সুতরাং স্ট্যান্ডার্ডস এবং গাইডলাইন্স এটা হচ্ছে আমাদের একটা অন্যতম গুরুত্বপূর্ণ মডিউল এবং আর 2-1 মিনিটের মধ্যে আপনারা স্ট্যান্ডার্ডস প্রেজেন্টেশনে বিস্তারিত হয়তো দেখতে পারবেন। এরপরে এনডিএ পোর্টাল এবং রিপোজিটরির কথা বলতেছি। আমার স্লাইডের শুরুতেই আমি এটার ইউআরএল বলে দিয়েছিলাম, bnda.gov.bd। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচারের পোর্টাল। অর্থাৎ এখানে আপনি বিএনডিএ সম্পর্কে কিছু নলেজ বেস ম্যাটেরিয়াল পাবেন, স্ট্যান্ডার্ডস গুলো সেখানে আপনি স্টাডি করতে পারেন। আমরা যে গাইডলাইন বা যে স্পেসিফিকেশন গুলোর কথা বলতেছি হার্ডওয়্যার, সেগুলো সম্পর্কে ধারণা পেতে পারেন বা বিএনডিএ সম্পর্কে যে কর্মসূচি পরিচালিত হচ্ছে, লেটেস্ট আপডেট কি অ্যাচিভমেন্ট আছে, সেগুলো সম্পর্কে আপনি এনডিএ পোর্টাল থেকে জানতে পারবেন। এরপরে আমরা আরেকটা মডিউলের কথা বলতেছি আর্কিটেকচার ম্যাচুরিটি টুল। এটা আসলে কাজে লাগে তখন যে কোনো একটা মন্ত্রণালয় দপ্তর বা সংস্থা তারা যদি বিএনডি এর আলোকে নিজেদের অবস্থান যাচাই করতে চায় বা নিজেদের অবস্থান পর্যালোচনা করতে চায় বা অ্যাসেস করতে চায়, তখন হচ্ছে মূলত এই আর্কিটেকচার ম্যাচুরিটি টুলটা কাজে লাগে। এরপরে আমরা একটা গভর্নেন্স ফ্রেমওয়ার্কের কথা বলতেছি। তো একটা দেশের পুরো সরকার ব্যবস্থার জন্য আমাদের এই বিএনডি যে কার্যক্রম পরিচালিত হবে বা হচ্ছে, তো এটার জন্য ডেফিনেটলি একটা গভর্নেন্স মেকানিজম লাগবে বা একটা শক্ত একটা গভর্নেন্স ফ্রেমওয়ার্ক লাগবে। তো সেটাকেই মূলত এখানে হাইলাইট বা ফোকাস করা হয়েছে। বিএনডিএ গাইডলাইনের মধ্যে আপনারা যদি স্টাডি করেন দেখবেন যে সেখানে গভর্নেন্স ফ্রেমওয়ার্কের একটা রূপরেখা দেওয়া আছে, 2টা কমিটির কথা বলা আছে। তো সেটা আমাদের এই প্রেজেন্টেশনের মূল উদ্দেশ্য না। এরপরে আমরা একটা সার্ভিস বাসের কথা বলতেছি, এনডিএ ই সার্ভিস বাস এবং সার্ভিসেস। এটা মূলত একটা টেকনিক্যাল কম্পোনেন্ট, এটা একটা মিডলওয়্যার প্ল্যাটফর্ম হিসেবে আমরা চিন্তা করতে পারেন। আমি যে একটু আগে ইন্টারঅপারেবিলিটির কথা বলেছিলাম, যে সরকারের বিভিন্ন দপ্তর বা সংস্থা বা বিভিন্ন অ্যাপ্লিকেশন সিস্টেমের মধ্যে যে ডেটা বা তথ্যের আদান প্রদান হবে, সেই ডেটা বা তথ্যের আদান প্রদানের ক্ষেত্রে এই সার্ভিস বাসটা হচ্ছে একটা মিডলওয়্যার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। তো বর্তমানে এই মিডলওয়্যার প্ল্যাটফর্মের সাথে ইলেকশন কমিশনের ডেটাবেস কানেক্টেড আছে, বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রেশন যে সিস্টেমটা আছে সেইটা এখানে এপিআই এর মাধ্যমে কানেক্টেড আছে, ফাইন্যান্স ডিভিশনের যে পে ফিক্সেশন সিস্টেম আছে সেটাও আমাদের সাথে আংশিক কানেক্টেড আছে। অতি সম্প্রতি বিটিআরসি যে মোবাইল সাবস্ক্রাইবার ডাটাবেস সেটাকেও আমাদের সার্ভিস বাসের সাথে সংযুক্ত করা হয়েছে। উদ্দেশ্য হচ্ছে সরকারের অন্য কোনো দপ্তর বা সংস্থা বা তাদের কোনো অ্যাপ্লিকেশন সিস্টেম বা সিটিজেন সার্ভিস যদি এই এপিআই গুলো ব্যবহার করতে চায় তাদের বিভিন্ন প্রয়োজনে তারা যেন সেটা নিরাপদে এবং সিমলেসলি বা নিরবিচ্ছিন্নভাবে ব্যবহার করতে পারে, এই জন্য এনডিএ বাসটার কথা আমরা এখানে বলছি। তো আমার প্রেজেন্টেশন আসলে এতটুকুই থাকবে। আমরা এখন আসলে আমাদের ওই স্ট্যান্ডার্ডস একটু বিস্তারিত দেখার দিকে চলে যাব। তো আমার কলিগ AKM গোলাম সারোয়ার এখানে উপস্থিত আছে। তো আমি গোলাম সারোয়ারকে রিকোয়েস্ট করব যে স্ট্যান্ডার্ডস প্রেজেন্টেশনে চলে যাওয়ার জন্য। আর যদিও আসলে কোশ্চেন এন্ড অ্যান্সারের জন্য বলা হয়েছে লাস্টের 10 মিনিট, তো আমার মনে হচ্ছে যে আমরা 2-3টা কোশ্চেন, আসলে অডিয়েন্স অনেক বেশি, তো আমরা তো আসলে সবার কোশ্চেন নিতে গেলে আসলে সময় অনেক বেশি লাগবে।
বা একটা শৃঙ্খলারও ব্যাপার আছে, বিশৃঙ্খল অবস্থা যেন না হয়। তো আপনাদের যদি আমরা মনে হয় 2-1টা কোশ্চেন নিতে পারি, তো পরবর্তী প্রেজেন্টেশন শুরুর আগে আমার মনে হয় যে আপনারা যদি মনে করেন 2-1টা কোশ্চেন আমরা নিতে পারি। জি, কারো যদি কোনো কোশ্চেন থাকে তো বলতে পারেন, আমরা 2-1টা কোশ্চেন নিব, আর যদি কোনো কোশ্চেন না থাকে আমরা আমাদের স্ট্যান্ডার্ড প্রেজেন্টেশনে চলে যাব। তো ঠিক আছে, আমার মনে হয় যে আমরা তাহলে কোশ্চেন লাস্টে নিব। তো আমার যে কলিগ আছে AKM গোলাম সারোয়ার, আমি তাকে রিকোয়েস্ট করতেছি তার প্রেজেন্টেশন শুরু করার জন্য। AKM গোলাম সারোয়ার, তোমার স্ক্রিন শেয়ার দেওয়ার চেষ্টা করো। আমি একটু মুন সাহেব আছেন, একটু AKM গোলাম সারোয়ার, উনি ওনার স্ক্রিন শেয়ার দেবে, ওনাকে একটু কোহোস্ট হিসেবে একটু অ্যালাউ করেন, তাহলে উনি ওনার স্ক্রিনটা শেয়ার দিতে পারবেন। তো আমরা আমরা খুব দ্রুতই আমাদের স্ট্যান্ডার্ড প্রেজেন্টেশনে চলে যাব। ওই জাস্ট কোহোস্ট হিসেবে অ্যালাউ করা হলে আমরা আমাদের স্ট্যান্ডার্ডস এর প্রেজেন্টেশনটা শুরু করব। গতকালকে ইয়েদের জি, হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি AKM গোলাম সারোয়ার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে PNDA টিমে কর্মরত আছি অ্যাপ্লিকেশন সিকিউরিটি ম্যানেজার হিসেবে। আমি একটু কনফার্ম হতে যাচ্ছি, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছি। তো আমি আমার প্রেজেন্টেশন শুরু করতেছি। আমি যেটা করব যে BNDA স্ট্যান্ডার্ডস এর উপরে আপনাদের একটা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আপনারা ইতিমধ্যে BNDA কি বা BNDA সংক্রান্ত কি কি আমাদের অ্যাক্টিভিটি ইতিমধ্যে জেনেছেন। তো আমি এখন আমাদের BNDA স্ট্যান্ডার্ডস এর কিছু বেসিক আইডিয়া আপনাদের দিব, যেহেতু বেসিস এর সাথে এটা আমাদের প্রথম ওয়ার্কশপ বলা যেতে পারে। তো আমি কি কি টপিক আজকে কভার করব সেটা একটু বলতেছি। যে আমাদের BNDA স্ট্যান্ডার্ডস আমরা কেন ইউজ করব বা এটা আমাদের কেন দরকার, বা এটা ইউজ করলে আমরা কি বেনিফিট পাবো সেটা একটু আমরা জানবো প্রথমেই। তারপরে যেটা করব যে আমরা আমাদের মোট এখানে 6 ধরনের আর্কিটেকচারের যে স্ট্যান্ডার্ডস সেগুলো আমরা একে একে একটু দেখার চেষ্টা করব। তো আমি জাস্ট নামগুলো একটু বলতেছি। যে প্রথমেই থাকবে বিজনেস আর্কিটেকচার স্ট্যান্ডার্ডস,
বিজনেস আর্কিটেকচার স্ট্যান্ডার্ডস এ আমরা একটু বিস্তারিত দেখবো, ওখানে বেশ কিছু নোটেশন আছে, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তারপরে থাকবে অ্যাপ্লিকেশন আর্কিটেকচার স্ট্যান্ডার্ডস, যেটা হয়তো আপনাদের জন্য সাথে খুব বেশি রিলেটেড। দ্যাট মিন্স অ্যাপ্লিকেশন সফটওয়্যার সিস্টেম ইত্যাদির যে আর্কিটেকচার গুলো হবে বা কি ধরনের স্ট্যান্ডার্ডস হবে সেটা। তারপরে ডেটা আর্কিটেকচার স্ট্যান্ডার্ডস, এটা আমরা একটু আলোচনা করব। তারপরে থাকবে ই গভর্নমেন্ট ইন্টারঅপারেবিলিটি ফ্রেমওয়ার্ক, সংক্ষেপে ইজিআইএফ ফ্রেমওয়ার্ক। ইজিআইএফ ফ্রেমওয়ার্কস সেটা সম্বন্ধে আমরা একটু জানবো। তারপরে থাকবে টেকনোলজি আর্কিটেকচার স্ট্যান্ডার্ডস, এটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এবং সর্বশেষে থাকবে সিকিউরিটি স্ট্যান্ডার্ডস। তো প্রথমেই আসি যে বিএনডি স্ট্যান্ডার্ডসটা আমাদের কেন দরকার বা এটা আমরা কেন ইউজ করব। তো আমরা ইতিমধ্যে আমাদের প্রথম বক্তা তানিমুল বারী ভাই আপনাদের মোটামুটি বিএনডিএ সম্বন্ধে একটা ধারণা দিয়েছেন। তো এখানে আমি একটু বলতে চাই যে আমরা যখন বিভিন্ন মন্ত্রণালয় বা বিভিন্ন বিভাগ বা বিভিন্ন দপ্তর সংস্থার মধ্যে যখন বিভিন্ন সফটওয়্যার সিস্টেমের কথা বলার দরকার পড়ে, দ্যাট মিনস ইন্টিগ্রেশনের দরকার পড়ে, তখন যদি কোনো কমন স্ট্যান্ডার্ড ফলো না করা হয়, সেক্ষেত্রে ইন্টিগ্রেশনে একটা বিশাল প্রবলেম হয়ে দাঁড়ায়। দেখা যায় হয়তো দুইটা মন্ত্রণালয় আলাদা আলাদা সফটওয়্যার অ্যাপ্লিকেশন ইউজ করতেছে ঠিকই, কিন্তু তাদের জন্য মধ্যে যখন ডেটা কমিউনিকেশন বা ইনফরমেশন পাসিং এর দরকার পড়বে, সেটা আর সহজে করা যায় না। তো এটা আমাদের একটা প্রধান এবং প্রথম কারণ যে আমরা আসলে কেন বিএনডি স্ট্যান্ডার্ডটা আমরা ফলো করব। এইখানে দ্বিতীয় পয়েন্ট হিসেবে বলা হচ্ছে যে আমরা যদি এই ধরনের স্ট্যান্ডার্ড, আমাদের যে বিএনডি স্ট্যান্ডার্ড গুলো আছে, এগুলো যদি আমরা ফলো করি, সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে ইন্টারন্যাশনাল ইন্ডেক্স, যেমন আমি এখানে একটা ইন্ডেক্সের কথা বলেছি, ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এই ধরনের ইন্ডেক্সিং এ আমরা আশা করি যে আরো এগিয়ে যেতে পারবো। কারণ এই ধরনের ইন্ডেক্স গুলো দেখে যে এক একটা সরকার ব্যবস্থা বা এক একটা দেশ কি কি ধরনের স্ট্যান্ডার্ড ফলো করে বা তারা আসলেই ইন্টারন্যাশনাল মানের স্ট্যান্ডার্ড ফলো করে কিনা, এই ধরনের জিনিসগুলো এখানে দেখা হয়। সেই ক্ষেত্রে আশা করা যায় যে বিএনডি স্ট্যান্ডার্ড যদি আমরা ঠিকমতো ফলো করি, আমাদের র্যাঙ্কিং বা আমাদের দেশের র্যাঙ্কিং এগিয়ে যাবে। আমি এখানে বিএনডি স্ট্যান্ডার্ড বা আমরা এই ধরনের কমন স্ট্যান্ডার্ড ফলো না করার দু একটা এক্সাম্পল দেই। এগুলো আসলে কাউকে ছোট করার জন্য বা কারো ভুল ধরার জন্য না, জাস্ট বর্তমান বাস্তব অবস্থাটা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কোথায় আছে সেটা একটু বোঝানোর জন্য আমি জাস্ট একটু বলতেছি। তো আমরা ইতিমধ্যে অনেক মন্ত্রণালয়তেই আসলে ডিজিটাল মন্ত্রণালয় হিসেবে আমরা আখ্যায়িত করতে পারি, কিন্তু আমি ছোট একটা এক্সাম্পল দিচ্ছি যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে লোকেশনের যে তথ্য, দ্যাট মিনস বিভাগ, জেলা, উপজেলা বা ইউনিয়ন, এই তথ্যটা খুবই একটা কমন তথ্য বা খুব একটা ইম্পর্টেন্ট তথ্য। তো এই তথ্যটা আমরা বিবিএস বা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যে সাইট, সেখানে গেলে হয়তো আমরা দেখতে পাবো, কিন্তু যখন একটা মন্ত্রণালয়ের এই তথ্যটা এপিআই এর মাধ্যমে কনজিউম করার দরকার পড়ে, সেটা এখন পর্যন্ত কিন্তু আমাদের সিস্টেমে এখনো নাই, বা আমাদের আসলে সেন্ট্রাল কোনো সিস্টেম বা ডেটাবেস নাই যেটার মাধ্যমে আমরা এই তথ্যটা রিইউজ করতে পারি বা যেটা আমরা শেয়ার করতে পারি। তো এটা জাস্ট আমি একটা এক্সাম্পল হিসেবে বললাম যে এত গুরুত্বপূর্ণ একটা তথ্য, অথচ আমরা এই তথ্যটা এখনো এপিআই এর মাধ্যমে কনজিউম করতে পারতেছি না। তো এটা একটা এক্সাম্পল বললাম। তো আমাদের আসলে এই কারণেই বিএনডি স্ট্যান্ডার্ড গুলো ফলো করা দরকার। তারপরে আমি যদি বলি যে বিভিন্ন ধরনের ডিজাইন ডকুমেন্টস এর জন্য আমরা এক ধরনের নোটেশন ফলো করতে চাই। বিভিন্ন ধরনের ডিজাইন ডকুমেন্টস এর জন্য আমরা একটা কমন স্ট্যান্ডার্ড যদি ফলো করি বা কমন নোটেশন যদি ফলো করি, সেটা আমাদের সকল মন্ত্রণালয়ের যখন জন্য আমরা যে কাজ করব, সেক্ষেত্রে এটা সহজ হবে। তো আমরা এখানে বিপিএমএন একটা নোটেশন বা টুলের কথা বলতেছি, সেটা আমরা বিস্তারিত এই আমার প্রেজেন্টেশনের পরবর্তীতে দেখব। তো আসলে বিপিএমএনটা কি, তো সেটা আমরা একটু পরে আলোচনা করব। তো মোটামুটি আসলে এই হলো বিএনডি স্ট্যান্ডার্ড আমরা কেন ফলো করব সেটার একটা ধারণা আপনাদের দিলাম। আর এখানে একটা কথা বলে রাখা ভালো যে বিএনডিএ স্ট্যান্ডার্ডসটা কিন্তু আমাদের নতুন কোনো ইনভেনশন না। এটা আপনাদের সবার জন্য একটু মানে জ্ঞাতার্থে বলতেছি যে এটা কিন্তু আসলে নতুন কোনো ইনভেনশন না। এইটা আমরা যেটা চেষ্টা করেছি যে আইটি সেক্টরে বা আইসিটি সেক্টরে যেগুলো বেস্ট প্র্যাকটিস, এইগুলাকেই আমরা আসলে একটা কম্পাইল করার চেষ্টা করেছি একটা ইন্টারন্যাশনাল ভেন্ডরের সহায়তায়। তো আসলে এটা আমরা আশা করি যে আপনারা প্রত্যেকটা স্ট্যান্ডার্ড 6 ধরনের যে আর্কিটেকচার স্ট্যান্ডার্ড, সেগুলো দেখলে আপনারা আশা করি জিনিসটা বুঝতে পারবেন। তো আমি বিজনেস আর্কিটেকচার স্ট্যান্ডার্ডস এটাতে চলে আসলাম।
তো বিজনেস আর্কিটেকচার স্ট্যান্ডার্ডস এ দুইটা নোটেশন বা দুইটা টুল আমরা একটু দেখব। এগুলার খুব বিস্তারিত ব্যাখ্যায় আমরা হয়তো বা যাব না, কিন্তু আমরা একটু ধারণা আপনাদের দিব যে আসলে এই দুইটা জিনিস কি কাজ করে। প্রথমে আসি যে বিপিএমএন। বিপিএমএন মানেটা হলো যে বিজনেস প্রসেস মডেল এন্ড নোটেশন। তো প্রত্যেকটা বিজনেস প্রসেসকেই আসলে একটা যদি আমরা ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করতে চাই বা আমরা যদি প্রস্তুত করতে চাই, তখন আমরা বিপিএমএন টুলটাকে ইউজ করব। তো এটা আমরা রিকমেন্ড করি বা আমরা এটা আসলে সাজেস্ট করি, কারণ এটা একটা স্ট্যান্ডার্ড নোটেশন এবং এইখানে গ্রাফিক্যাল বিভিন্ন ধরনের টুলস আছে বা বিভিন্ন ধরনের সিম্বল আছে, যেগুলোর মাধ্যমে একটা বিজনেস প্রসেস বা অপারেশনকে একবারে সিস্টেমের শুরু থেকে শেষ পর্যন্ত এখানে টাস্ক এবং অ্যাক্টিভিটির মাধ্যমে ভাগ করা হয়, এবং সেই সাথে বিভিন্ন ধরনের টাস্ক বা অ্যাক্টিভিটির মধ্যে কি ধরনের অপারেশন বা মেসেজ মানে পাস হবে সেগুলো এখানে সুন্দরভাবে দেখানো যায়। তো সেক্ষেত্রে বিপিএম একটা ভালো টেকনিক। এবং সেকেন্ড যে পয়েন্টটা এখানে আমরা বলতে যাচ্ছি যে এটা বেসিক্যালি দুই ধরনের ইউজার, দুইটা আসলে অপোজিট মেরু বলা যেতে পারে, যে একটা হলো বিজনেস ইউজার আর একটা হলো যে ডেভেলপার। এই দুই ধরনের ইউজারের জন্যই আসলে একটা কমন টুল হিসেবে এটা ইউজ করা যেতে পারে। তো এটা একটা আমি যদি সিম্পল মানে ব্যাখ্যা বলি যে ডেভেলপারদের জন্য অনেক ধরনের টুল আছে, এখানে অনেক ধরনের টেকনিক্যাল টুল থাকতে পারে। তো এমন কোন টুল যদি ইউজ করা হয় যেটা ডেভেলপারদের জন্য খুবই মানে হাইলি টেকনিক্যাল, যেটা হয়তো বিজনেস ইউজাররা বুঝতে পারবে না, সেই ক্ষেত্রে দুই ধরনের ইউজারের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ থাকতে পারে। এবং বিজনেস ইউজাররা যদি এমন কোনো জেনারেল পারপাস টুল ইউজ করে যেটা হয়তো দেখা যাবে যে ডেভেলপাররা বুঝতে পারবে না, সেই ক্ষেত্রেও আসলে একটা আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ থেকে যাবে। তো এই ধরনের গ্যাপটাকে মিনিমাইজ করার জন্য আসলে ইন বিটুইন একটা টুলের কথা এখানে আমরা বলা হয়েছে। তো এবং সেকেন্ড যে টুলটা আমরা বলতেছি যে বেপেল, বিজনেস প্রসেস এক্সিকিউশন ল্যাঙ্গুয়েজ। তো এইটা আমি খুব সংক্ষেপে বলবো। এটা আসলে আমাদের তখনই দরকার হবে যখন একটা সিস্টেম বা একটা অ্যাপ্লিকেশন সিস্টেমে দুই বা ততোধিক সিস্টেমের সাথে ইন্টিগ্রেশন দরকার পড়বে। তো আমরা এখন একটু বিপিএম সম্বন্ধে জানবো। তো এটা একটা ফ্লো চার্ট মেথড। আসলে ফ্লো চার্টে যেরকম ধরনের বিভিন্ন ধরনের সিম্বল থাকে, বিভিন্ন ধরনের কি বলে যে আইকন থাকে, এইটার মাধ্যমে বিপিএম এও এরকম বিভিন্ন ধরনের আইকনের মাধ্যমে বিভিন্ন অ্যাক্টিভিটিকে বোঝানো হয়। আমরা অ্যাক্টিভিটি গুলো একটু পরে ছবির মাধ্যমে দেখবো, তাতে করে জিনিসটা আরো ভালো বুঝতে সুবিধা হবে। তাছাড়াও এটা একটা প্রসেসের বা বিজনেস প্রসেসের এন্ড টু এন্ড মডেলিং করে দিচ্ছে, যাতে করে এখানে থাকবে যে একটা বিজনেস অ্যাক্টিভিটি ডিটেইল সিকোয়েন্স থাকবে এবং এখানে কি কি ধরনের ইনফরমেশন অথবা মেসেজ ট্রান্সফার হচ্ছে একটা প্রসেসকে কমপ্লিট করার জন্য, সেই ইনফরমেশন গুলো এখানে দেখানো হবে। এবং ইনফরমেশন গুলোকে বিভিন্ন ক্যাটাগরিতেও ভাগ করা হয়, যেগুলো আমরা একটু পরে বিস্তারিত দেখব। এবং তাছাড়াও এটা খুব বুঝতে সহজ হবে, কারণ এটা একটা টেক্সটের পরিবর্তে এখানে কিছু গ্রাফিক্যাল নোটেশন ইউজ করা হচ্ছে। তো বিপিএম এ মোট 4 ধরনের নোটেশন এখানে আছে। তো আমি প্রথম নোটেশনটা আসতেছি যে ফ্লো অবজেক্ট। ফ্লো অবজেক্টের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে 3 ধরনের এখানে অবজেক্ট আছে। একটা হলো যে ইভেন্টস, অ্যাক্টিভিটিস এবং গেটওয়েজ। তো ইভেন্টসটা বোঝানো হচ্ছে যে একটা ইভেন্ট মানে একটা কোনো কিছু এমন কিছু ইন্ডিকেশন যেটার মাধ্যমে কোনো কিছু স্টার্ট হচ্ছে অথবা কমপ্লিট হচ্ছে, অথবা সেটা একটা থেকে আরেকটা প্রসেস টু প্রসেস কমিউনিকেশন, সেটাকে বোঝানো হচ্ছে যে ইন্টারমিডিয়েট স্টেজ। সেকেন্ড হচ্ছে এখানে অ্যাক্টিভিটিস, এটাকে আসলে বোঝানো হচ্ছে যে একটা পার্টিকুলার টাস্ক যেটা কোনো পার্সনও কমপ্লিট করতে পারে, যেটা কোনো সিস্টেমের মাধ্যমে কমপ্লিট হতে পারে। তো অ্যাক্টিভিটির মধ্যে আবার ভিন্ন ভাগ আছে, যেটা ডান দিকে দেখানো হচ্ছে ছোট ছোট করে। তো এইগুলা বিস্তারিত আমি আসলে যাব না, কারণ হলো এগুলা বিস্তারিত আপনারা নিজেরা দেখে নিতে পারবেন, আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। এবং ফ্লো অবজেক্টের যে শেষটা সর্বশেষ,
দুঃখিত, মাঝখানে সম্ভবত নেটের একটু ডিসকানেকশন হয়ে গিয়েছিল। তো আমার কথা শোনা যাচ্ছে এখন আবার? হ্যাঁ শোনা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন শুরু হয়েছে। তো অ্যাসোসিয়েশনটা আসলে জাস্ট একটা এক্সপ্লেনেশন। এটা মানে বোঝা যাবে যে এই মেসেজটা বা কোনো একটা ডেটা এটা আসলে কি মিন করতেছে, সেটার একটা এক্সপ্লেনেশনটা হলো অ্যাসোসিয়েশন। তৃতীয় যে অবজেক্টটা দেখা যাচ্ছে সেটা হলো যে সুইম লেন। সুইম লেনের মধ্যে আবার দুইটা ভাগ আছে এখানে, একটা হলো যে পুল এবং একটা হলো ল্যান। তো পুলটা হলো যে একটা প্রসেসের মেজর পার্টিসিপেন্টকে আসলে পুল হিসেবে ইন্ডিকেট করা হচ্ছে। এবং পুলটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি যে এটা একটা ডিপার্টমেন্টেরও হতে পারে, আবার এটা একটা অর্গানাইজেশনও আমি চিন্তা করতে পারি। আর লেনটা হলো একটা অর্গানাইজেশনের আন্ডারে যে বিভিন্ন ধরনের রোল থাকতে পারে, সেই রোলগুলার এক একটা যে ইউজার বা ইউজার গ্রুপ, সেটাকে আমি লেনে ভাগ করতে পারি। দ্যাট মিনস পুলটা হলো একটু বড় পরিসরে এবং লেনটা হলো তার নিচের পরিসরে। তো নিচে একটা সিম্বল আকারে দেখানো হচ্ছে। তো এবং সর্বশেষ এটা হলো যে আর্টিফ্যাক্ট। আর্টিফ্যাক্টটাকে আসলে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এখানে আছে যে ডেটা, গ্রুপ এবং অ্যানোটেশন। তো ডেটা তো আসলে বোঝা যাচ্ছে, ডেটা বলতে কি বোঝানো হচ্ছে, যে একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে যখন কিছু তথ্য বা ইনফরমেশন পাস করতে হবে, সেটাকে আসলে এখানে ডেটা বলা হচ্ছে। গ্রুপটা হলো লজিক্যাল গ্রুপিং, দ্যাট মিনস বিভিন্ন অ্যাক্টিভিটিকে আমরা যদি একটা লজিক্যাল গ্রুপ হিসেবে চিন্তা করি, তখন সেটাকে গ্রুপ নাম দেওয়া হচ্ছে। এবং অ্যানোটেশনটা হলো কোনো কিছুর ব্যাখ্যা, দ্যাট মিনস আমি এখানে একটা সেন্টেন্স লিখতে পারি যে আসলে এই জিনিসটাকে কি বোঝানো হচ্ছে। তো এই মোটামুটি বিপিএমএন এর নোটেশন গুলো আমি সামারি আকারে আবার দেখাচ্ছি: ইভেন্টস, অ্যাক্টিভিটিস, গেটওয়েজ, কানেক্টিং অবজেক্ট, সুইমলেন এবং সর্বশেষ আর্টিফ্যাক্টস। তো বিপিএমএনটাকে স্ট্যান্ডার্ড হিসেবে আমরা যেখানে বলতেছি, এটার একটা বাস্তব এক্সাম্পল আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। আপনারা হয়তো ইতিমধ্যে অনেকে জেনে থাকবেন যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আন্ডারে গভর্নমেন্ট রিসোর্স প্ল্যানিং, জিআরপি নামে একটা প্রকল্প আছে, যেটা আসলে বলা যায় যে বাংলাদেশ সরকারের অধীনে সবচেয়ে বড় একটা সফটওয়্যার প্রকল্প। তো এই সফটওয়্যার প্রকল্পে মোটামুটি 9টার মতো মডিউল আছে, যেটা প্রায় 10টার মতো অধিদপ্তর বা বিভাগে মানে শুরু করার পরিকল্পনা হয়েছে। ওখানে ইতিমধ্যে 5 থেকে 6টা অধিদপ্তর বর্তমানে লাইভ সেটা ইউজ করতেছে। তো এই জিআরপি প্রকল্পের যে বিজনেস অ্যাক্টিভিটি বা বিজনেস প্রসেস যে মডেলিং গুলো, এগুলো কিন্তু সব আমাদের এই বিপিএম এর নোটেশন দিয়ে আসলে ইউজ করা হয়েছে। দ্যাট মিনস জিআরপি সফটওয়্যারটা আমাদের বিএনডিএ কে কমপ্লাই করে আসলে তৈরি করা হয়েছে। তো আমি সেই সফটওয়্যার, দ্যাট মিনস জিআরপি সফটওয়্যারের একটা এক্সাম্পল এখানে নিয়ে আসছি। এটা হলো এইচআর মডিউলের একটা সাব টাস্ক বলা যেতে পারে বা সাব প্রসেস বলা যেতে পারে। যে আমরা জানি যে এইচআর এর একটা পার্ট হলো যে লিভ অ্যাপ্লিকেশন। তো লিভ অ্যাপ্লিকেশনটা কিভাবে একটা একবার সিস্টেম বা কিভাবে এমপ্লয়ি থেকে শুরু হয়, সেটা এখানে দেখানো হচ্ছে। তো আমি যদি বিপিএমএন এর নোটেশন গুলোর সাথে এই এক্সাম্পলটাকে একটু রিলেট করি, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হলো উপরেরটা হলো যে একটা লেন, দ্যাট মিনস সিস্টেম হিসেবে বোঝানো হচ্ছে, এটা হলো অটোমেটিক সিস্টেম। এবং সেকেন্ডটা বোঝানো হচ্ছে যে এটা এমপ্লয়ি, দ্যাট মিনস এটাকে একটা লেন হিসেবে ভাগ করা হচ্ছে। আমি যে বলেছিলাম যে সুইম লেন, এটাকে পুল হিসেবে ভাগ করা যেতে পারে, এটাকে লেন হিসেবে ভাগ করা যেতে পারে। তো এইভাবে এটাকে আইডেন্টিফাই করা হয়েছে। এবং এখানে দেখানো আরো দেখতে পাচ্ছেন যে এখানে স্টার্ট এমপ্লয়ি থেকে স্টার্ট হচ্ছে, যে লিভ যখন নিবে তখন সে দেখবে যে তার আসলে লিভ কটা বাকি আছে, সেটা সার্চ করতে হবে, সেটা সিস্টেমে যাবে। এইভাবে আসলে এখানে বিস্তারিত মোটামুটি দেওয়া আছে। এবং মাঝখানে যে এই যে মেসেজ বক্সের মতো দেখতে পাচ্ছেন, এগুলো বোঝানো হচ্ছে যে ডেটা। তো আশা করি যে আপনারা এই আমার ছোট্ট ধারণা থেকে আপনারা বিস্তারিত একটা আইডিয়া নিতে পারবেন আপনারা নিজেরা পরবর্তীতে। তো এবার আমি যে বেপেল এটাকে একটু আসতেছি, যে বেপেলটা হলো যে বিজনেস প্রসেস এক্সিকিউশন ল্যাঙ্গুয়েজ। তো এটা আসলে আমাদের সবসময় যে ইউজ করতে হবে ব্যাপারটা তা না। এটার একটা পার্টিকুলার ইউজ কেস হলো যে যখন আমাদের দুই বা তার ততোধিক যদি আমার সিস্টেমের সাথে ইন্টিগ্রেশন করার দরকার পড়ে, তখনই আমরা বেপেলটা ইউজ করব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আসলে এটা হলো যে ওয়েব সার্ভিস, দ্যাট মিনস ওয়েব সার্ভিস অবশ্যই থাকতে হবে। যখনই আপনার দুই বা ততোধিক সিস্টেমের সাথে ইন্টিগ্রেশনের দরকার পড়বে, তখন সেখানে এপিআই বা ওয়েব সার্ভিস এক্সপ্রেস করা থাকতে হবে। তো বেপেলের দুই ধরনের মডেল আছে, একটা হলো অর্কেস্ট্রেশন এবং আরেকটা হলো যে কি বলা যায়, মানে একটা হলো সেন্ট্রাল একটা প্রসেস এবং আরেকটা হলো যে ডিস্ট্রিবিউটেড। তো আমি আর ওই বিস্তারিততে যাব না, কারণ বেপেলটা হয়তো খুব বেশি আপনাদের দরকার নাও হতে পারে। জাস্ট একটু আইডিয়া দেওয়ার জন্য এখানে বলা। এবং বেপেল কিভাবে ডিজাইন হবে বা বিল্ড করা হবে,
সেটাও এখানে একটু বলা আছে যে আপনি প্রথমে কোন কোন ওয়েব সার্ভিস বা কোন কোন অ্যাপ্লিকেশনের সাথে আপনার ইন্টিগ্রেশন করা দরকার পড়বে সেগুলোর সাথে একটু ফ্যামিলিয়ার হতে হবে। তারপরে তাদের যে ওয়েব সার্ভিস গুলো সেগুলোর উইজডেল গুলো দেখতে হবে। সেখান থেকে পার্টনার লিঙ্ক গুলো ডিফাইন করতে হবে, এবং সর্বশেষে আমি যে বিজনেস প্রসেসটা ডিফাইন করব সেখানে পার্টনার লিঙ্ক কি হবে, ভেরিয়েবল কি হবে, এবং বিজনেস প্রসেস লজিকটা কি হবে সেগুলো মানে এখানে আইডেন্টিফাই করতে হবে। তো এটা মোটামুটি একটা ল্যাঙ্গুয়েজের মতো কাজ করে, যেটা আসলে আপনাকে পরবর্তীতে সাপোর্ট জেনারেশন করে দিবে, যেটা দিয়ে আপনি আপনার লাইভ ইউজ কেস গুলো টেস্টও করতে পারবেন। আমি এখানে একটা ইন্টারনেট থেকে নেওয়া একটা ছোট্ট এক্সাম্পল হিসেবে এখানে ইমেজটা এনেছি, যে এখানে দেখানো হচ্ছে যে মোট 3টা ওয়েব সার্ভিসের সাথে এই সিস্টেমটা, মাঝখানে যে সিস্টেম যে অ্যাপেল প্রসেস ফর বিজনেস ট্রাভেল, সে মোট 3টা সিস্টেমের সাথে ইন্টিগ্রেশন করতেছে অথবা ওয়েব সার্ভিস কল করতেছে। তো এটাই হলো আসলে বেপেলের মূল কনসেপ্ট, যে সে যদি মাল্টিপল ওয়েব সার্ভিস কল করার দরকার পড়ে তখন আসলে কিভাবে সিস্টেমটা কাজ করবে সেটা এখানে বোঝানো হচ্ছে। তো আমার বিজনেস আর্কিটেকচার স্ট্যান্ডার্ডস মোটামুটি এখানেই শেষ। আমি এখন অ্যাপ্লিকেশন আর্কিটেকচার স্ট্যান্ডার্ডসটা একটু বলবো। তো অ্যাপ্লিকেশন আর্কিটেকচার স্ট্যান্ডার্ডস এর ভিতরে বেশ কিছু সাবসেকশন আছে। তো আমি যদি এগুলো একটু বলি, যে প্রথমে আসে এসডিএলসি। তো এসডিএলসি আপনারা এখানে যারা আছেন আশা করি সবাই খুব ভালো করে জানেন। তারপর আমি একটু বলতেছি যে আসলে এসডিএলসি মডেল তো অনেকগুলোই আছে। এখান থেকে যখন কোনো একটা প্রজেক্ট শুরু হবে তখন প্রজেক্টের যিনি হেড থাকবেন তাকে আসলে খুব কি বলা যায় ডিসক্রিপশনের সাথে চুজ করতে হবে যে আসলে কোন মডেলটা এই পার্টিকুলার প্রজেক্টের জন্য ভালো হবে। এক একটা মডেল একটা প্রজেক্টের জন্য ভালো হতে পারে, সবগুলোর জন্য যে সবগুলো ভালো হবে তা না। তো সেই ক্ষেত্রে আসলে প্রজেক্টের হেডকে এখানে ডিসিশন নিতে হবে। যেমন ধরেন এখানে এমন হতে পারে যে প্রজেক্টটার স্কোপ কত বড়, সে যদি জিআরপির মতো বড় প্রজেক্ট হয় সেক্ষেত্রে হয়তো এক ধরনের মডেল চুজ করতে হবে, বা যদি কোনো ছোট প্রজেক্ট হয় সেটার জন্য হয়তো অন্য কোনো মডেল বেটার হবে। সেই ক্ষেত্রে এখানে আরো থাকে যে ফাইন্যান্সিং বা বাজেটের একটা ইস্যু থাকে। তো এগুলো আসলে যাচাই বাছাই করে প্রজেক্ট একটা ডিফাইন করতে হবে বা নিশ্চিত করতে হবে যে কোন এসডিএলসি মডেলটা তার জন্য ভালো হবে। এবং এখানে আমরা এটাও প্রপোজ করি বা সাজেস্ট করি যে একটা মডেল যখন চুজ করা হবে প্রজেক্টের শুরুতে তখন চেষ্টা করা উচিত যেন এই মডেলটা একবারে প্রজেক্টের শেষ পর্যন্ত যেন ঠিক থাকে। কারণ যাতে করে মাঝখানে যদি কোনো আবার প্রজেক্টের মডেলে সুইচ হয় সেক্ষেত্রে দেখা যাবে যে ডেভেলপমেন্ট কিছুটা হ্যাম্পার হবে এবং অন্যান্য ফেজও সেই জিনিসটার একটা মানে প্রতিক্রিয়া থাকবে। তো এই জিনিসটা যেন না হয়। তবে তারপরেও যদি চেঞ্জ করার দরকার পড়ে সেই ক্ষেত্রে একটা প্রপার চেঞ্জ রিকোয়েস্ট মেথডের মাধ্যমে আসলে জিনিসটা যাওয়া উচিত। তো আমি সেকেন্ড সাবসেকশনে আসতেছি, যে রিকোয়ারমেন্টস এলিসিটেশন বা রিকোয়ারমেন্টস গ্যাদারিং। এখানে বেশ কিছু প্রথমেই যখন একটা প্রজেক্ট শুরু হয় এখানে বিজনেস এবং সিস্টেম রিকোয়ারমেন্টস এর ব্যাপার থাকে। তো এগুলো আসলে খুব ভালোভাবে প্রজেক্ট শুরু করার আগেই বা ডেভেলপমেন্ট শুরু করার আগেই আমাদের বুঝে নিতে হবে, যাতে করে পরবর্তীতে কোনো ধরনের সমস্যা না হয়। কারণ এটা একটা খুব একটা কি বলা যায় একটা খুব একটা গুরুত্বপূর্ণ পার্ট একটা সিস্টেম ডেভেলপমেন্টের বা অ্যাপ্লিকেশন আর্কিটেকচারের। এবং প্রজেক্ট টিম এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এইভাবে যে এই যে রিকোয়ারমেন্ট গুলো গ্যাদার করা হলো সেগুলোকে ডকুমেন্ট করা। আমাদের সরকারি অফিসগুলোতে এটা একটা বড় ল্যাকিংস। শুধু আমি সরকারি অফিস তা বলবো না, অনেক সময় দেখা যায় যে বেসরকারি যে সফটওয়্যার কোম্পানিগুলো থাকে সেখানেও দেখা যায় অনেক সময় এটা ঘাটতি থেকে যায় যে ডকুমেন্ট গুলো ঠিক মতো প্রিজার্ভ করা হয় না। তো এটা হয়তো সরকারিতে বেশি বেসরকারিতে কম, কিন্তু আসলে সব জায়গাতেই সমস্যাটা কম বেশি আছে। তো আমরা এই জন্য এটাও সাজেস্ট করি যে যখনই কোনো রিকোয়ারমেন্ট ডকুমেন্টটা কমপ্লিট করা হচ্ছে সেটা যেন ভালো মতো প্রিজার্ভ করা হয়। এবং রিকোয়ারমেন্টের সময় যদি কোনো চেঞ্জ হয় মানে ডেভেলপমেন্টের সময় যদি কোনো ধরনের ছোটখাটো চেঞ্জ হয়, কারণ এমন আসলে প্রজেক্ট করা সম্ভব না যে একবারে শুরুতে যেটা বলা হচ্ছে 100% সেটাই থাকবে, হয়তো ছোটখাটো কিছু চেঞ্জ হতে পারে। তো সেই ধরনের চেঞ্জ গুলো ট্রেস করার জন্য এগুলো লিপিবদ্ধ করে রাখা ভালো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যখনই একটা প্রজেক্টের রিকোয়ারমেন্ট শেষ হয়ে যাবে তখনই দুই পার্টির ভিতরে দ্যাট মিনস দুই পার্টির ভিতরে একটা সাইন অফের ব্যবস্থা করা, যে না আমার আসলে ডকুমেন্ট বা রিকোয়ারমেন্টস মোটামুটি ফ্রিজ হয়ে গেছে, এরপরে আর রিকোয়ারমেন্ট চেঞ্জ হবে না। তো এই ধরনের একটা সাইন অফ এখানে দরকার। 120 জনের তালিকা দিয়েছিলেন, ঠিক আছে? তো আমি এখন দেখতেছি এখানে কম বেশি 75 বা 76 জন আছে। সফটওয়্যার ডিজাইনের কথা আমি যদি বলি, সফটওয়্যার ডিজাইনের ক্ষেত্রেও আসলে আমাদের বিভিন্ন ধরনের ডিজাইন ডকুমেন্টস থাকে। এই ডিজাইন ডকুমেন্টস গুলো আমাদের আসলে ভালো মতো প্রিজার্ভ করতে হবে। এই ডিজাইন ডকুমেন্টস গুলো ভালো মতো প্রিজার্ভ যদি আমরা না করতে পারি পরবর্তীতে দেখা যায় যখন প্রজেক্টটা শেষ হয়ে যাবে তখন আসলে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। সমস্যাগুলো প্রথম দিকে তৈরি হয় না। ঠিক আছে।
তো সফটওয়্যার ডিজাইনের পরে আমরা যদি বলি কোডিং স্ট্যান্ডার্ড, এগুলো আসলে আপনারা হয়তো সবাই মোটামুটি জানেন, তারপরেও আমি একটু রিক্যাপ করতেছি আপনাদের রিফ্রেশমেন্টের জন্যই আসলে। যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা যখনই কোনো একটা প্রজেক্ট শুরু হবে, কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমরা ইউজ করবো, আমরা পাইথন ইউজ করবো নাকি আমরা জাভা ইউজ করবো নাকি আমরা ডটনেট ইউজ করবো। এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের হয়তো এক দিকে একটা স্ট্রং সাইড থাকে, তো ডিপেন্ড করবে যে আসলে প্রজেক্টের কোন দিকে, মানে কি বলা যায়, কোন দিকে প্রজেক্টটা চ্যালেঞ্জিং, সেই চ্যালেঞ্জ গুলো চিন্তা করে আমরা আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা চুজ করবো। এবং এখানে আমি যদি কয়েকটা জিনিস বলি, কোডের রিডেবিলিটির জন্য ইন্ডেন্টেশন থাকে। আমরা আসলে অনেক সময় দেখি যে কোড রিভিউ করার সময় যে কোডের হয়তো রিডেবিলিটি ভালো নাই বা ইন্ডেন্টেশন ঠিক মতো নাই, তো এই জিনিসগুলো আসলে ম্যানেজ করা দরকার। এবং আসলে একটা লাইনের কতটুকু লেন্থ হওয়া উচিত, এগুলো আসলে এখানে বলা আছে, এগুলো আপনারা হয়তো সবাই জানেন, তারপর আপনাদের বলা। কোডিং স্ট্যান্ডার্ডস এর বিস্তারিত আমরা একটু পরে দেখবো সিকিউর কোডিং এ। তো আমি অন্যগুলো থেকে আসতেছি, যে টেস্টিং স্ট্যান্ডার্ডস, এখানে আমরা IEEE এর স্ট্যান্ডার্ডস এর কথা বলে থাকি, তো সেগুলোর বিস্তারিত আমি এখানে যাচ্ছি না। 29119 এগুলা অনলাইনে আছে। সফটওয়্যার মেইনটেনেন্সের জন্য সিমিলার কিছু স্ট্যান্ডার্ড আছে, 14764। তাছাড়া যদি ওয়েবসাইটের কথা বলি, ওয়েবসাইটের জন্য কিছু জেনারিক কিছু গাইডলাইন, এটা আসলে জেনারিক বলবো আমি, স্পেসিফিক কিছু না। যেমন ধরেন অনেক সময় লিঙ্ক থাকে, একটা ওয়েবসাইটে যদি কোনো লিঙ্ক থাকে, সেই লিঙ্কটা দেখা গেল যে সেম ওয়েবসাইটে আবার তৈরি মানে ওপেন হলো, তো এতে করে আসলে ইউজারের জন্য একটু আনফ্রেন্ডলি হয়ে যায়। এই জিনিসগুলো একটু খেয়াল রাখা ভালো। তাছাড়াও সরকারি হোক বা বেসরকারি হোক, যে কোনো ওয়েবসাইটই কন্টেন্ট গুলো গ্রামাটিক্যাল এরর ফ্রি হওয়া উচিত। আর আমরা যদি সরকারি সংস্থা নিয়ে কাজ করি, এখানে অবশ্যই জিনিসটা খুব গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। সেই সাথে এখানে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিপন্থী কোনো তথ্য বা কন্টেন্ট যেন না থাকে কোনো ধরনের সরকারি ওয়েবসাইটে, সেটাও আমাদের একটু মাথায় রাখা দরকার। আর যখনই কোনো কিছু আমাদের ওয়েবসাইটে আমরা পাবলিশ করব, যে কেউ যেন জিনিসটা পাবলিশ করতে না পারে, বা পাবলিশ করার আগে যেন কোনো একটা রিভিউ বোর্ড বা কোনো একটা রিভিউ কমিটি থাকে, যে আসলে কন্টেন্টটা ফার্স্ট একটু রিভিউ করবে সবকিছু ঠিকঠাক আছে কিনা, বা আমরা যেসব গাইডলাইন গুলো বলতেছি সেই গাইডলাইন ফলো করে আসলে কন্টেন্টটা তৈরি করা হয়েছে কিনা, এগুলো রিভিউ করে তারপরে আসলে জিনিসটা ওয়েবসাইটে পাবলিশ করা উচিত। এবং লাস্টের পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, যে অবশ্যই আমাদের সরকারি সকল ওয়েবসাইট বাংলা এবং ইংলিশ অন্ততপক্ষে এই দুইটা ল্যাঙ্গুয়েজে সাপোর্ট করা উচিত। তো অ্যাপ্লিকেশন আর্কিটেকচারের এটা হলো যে সিকিউর স্ট্যান্ডার্ডস। তো সিকিউর স্ট্যান্ডার্ডস এর উপর এখানে ছোট্ট আরেকটা আলাদা প্রেজেন্টেশন আমরা এখানে দিব, তারপরে আমরা আবার এখানে ফিরে আসবো। আমি আমার কলিগ আসিফউদ্দিনকে একটু রিকোয়েস্ট করব যে আসিফ, তুমি তোমার সিকিউর কোডিং স্ট্যান্ডার্ড, আচ্ছা তাহলে ওকে নিয়ে চলে আসতে পারবে। আচ্ছা আচ্ছা, তো ওই যে সিকিউর কোডিং স্ট্যান্ডার্ডসটা আসিফউদ্দিন আমার কলিগ, সে আসলে এখানে একটু বিস্তারিত বলবে। আমি একটু রিকোয়েস্ট করব আসিফউদ্দিনকে একটু কো-হোস্ট বানানোর জন্য, যাতে করে আসিফ তার প্রেজেন্টেশনটা শেয়ার করতে পারে। আমরা ডেটা আর্কিটেকচার স্ট্যান্ডার্ডস একটু পরে আসবো। এখানে আমি আচ্ছা এখানে শেয়ার করব। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, আমি তাহলে এখানে আমার কিন্তু শেয়ার দিচ্ছি। ওকে, এখান থেকে বলতে পারো। হ্যাঁ, তো আসিফউদ্দিন এখন তার সিকিউর কোডিং প্রেজেন্টেশনটা দিচ্ছে। আসিফ, আপনি একটু শুরু করেন। আসসালামু আলাইকুম, আমি আসিফউদ্দিন। আমি অ্যাপ্লিকেশন ডেভেলপার সার্ভিস হিসেবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের বাংলাদেশ ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচার টিমে কর্মরত আছি। আমরা এখানে কিছু সিকিউর কোডিং স্ট্যান্ডার্ডস গুলো দেখে নিব। এগুলো নতুন কিছু নয়, ইন্ডাস্ট্রির বেস্ট প্র্যাকটিসেস গুলা এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডস, ওপেন ওয়েব সিকিউরিটি অ্যাপ্লিকেশন এবং এরকম বিভিন্ন স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন গুলো স্ট্যান্ডার্ড গুলো নিয়ে এটা তৈরি করা হয়েছে।
তো আমরা এখানে কিছু জেনারেল কোডিং প্র্যাকটিসেস দেখব এবং কিছু সিকিউর কোডিং প্র্যাকটিস গুলো দেখবো। এগুলো সম্বন্ধে আপনারা অলরেডি অবগত আছেন। এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রি বেস্ট প্র্যাকটিসেস গুলোকে একসাথে করা। তো আমরা এখানে কিছু সামারি দেখব এবং এই ডকুমেন্টের ফুল ডকুমেন্টটি, অর্থাৎ আমরা যে সামারি দেখছি এর ফুল ডকুমেন্টটি আমরা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা অলরেডি এই বিষয়গুলোর সাথে অবগত আছেন, আমরা জাস্ট আপনাদের একটু রিফ্রেশ করিয়ে দিচ্ছি। আমরা প্রথমে বলছি যে নতুন কোড লেখা থেকে যদি আপনার কাছে অলরেডি টেস্টেড এবং অ্যাপ্রুভ কোড থাকে সেটার প্রায়োরিটিটা বেশি হওয়া উচিত। যে কোনো সোর্স কোড যখন আমরা কম্পাইল করি বা কোনো ধরনের লাইব্রেরি বা এক্সিকিউটেবলস ইউজ করি সেগুলো ইন্টিগ্রিটি গুলো চেক করে নেওয়া উচিত। ভেরিয়েবল এবং রিসোর্স গুলা অবশ্যই একটু কেয়ারফুলি ইনিশিয়ালাইজ করা উচিত বা কেয়ারফুলি ডিক্লেয়ার করা উচিত। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ক্যালকুলেশন এররস হয়, এই ক্যালকুলেশন এরর গুলা একটু কেয়ারফুল হলে, যেমন ল্যাঙ্গুয়েজ প্রিসিশন গুলো কিভাবে হ্যান্ডেল করে, ডেসিমাল পয়েন্টস গুলো কিভাবে হ্যান্ডেল করে, এগুলো যদি জানা থাকে তাহলে কিছুটা এই ক্যালকুলেশন এরর গুলা হ্যান্ডেল করা পসিবল। এছাড়া ইউজার, ভাই আমি একটু ইন্টারাপ্ট করি। আচ্ছা, আপনারা মনে হয় জানেন বিএনডিএ আপনাদের সবাইকে যারা পার্টিসিপেট করেছেন তাদেরকে সার্টিফিকেট প্রোভাইড করবে। সো কাইন্ডলি আপনারা আপনার নাম এবং হচ্ছে ব্র্যাকেটে আপনার যে অর্গানাইজেশন বা কোম্পানি সেটা একটু উল্লেখ করেন। অনেকেই দেখা যায় মোবাইল ডিভাইসের নাম বা শুধু কোম্পানির নাম, সেটা আসলে ট্র্যাক করা একটু হার্ড হয়ে যাবে। সো কাইন্ডলি আপনারা জাস্ট আপনাদের নামটা একটু চেঞ্জ করেন এবং হচ্ছে ব্র্যাকেটে আপনার কোম্পানি বা অর্গানাইজেশন নামটা দেন। ধন্যবাদ ভাই, আপনি কন্টিনিউ করতে পারেন। ধন্যবাদ। তো আমরা সবাইকে একটু রিকোয়েস্ট করবো যে আপনাদের নাম যেগুলো আসলে একটু চেঞ্জ করে নিন এবং এই পর্বতে আমরা আরো কিছু জেনারেল কোডিং প্র্যাকটিসেস গুলো চেক করে আসি। ইউজার থেকে প্রদত্ত ডাটাগুলো আনফিল্টার্ড অবস্থায় অবশ্যই কোনো ডাইনামিক এক্সিকিউশন ফাংশনে পাঠানো ঠিক হবে না, বা ইউজার ডাটাকে কখনোই ডাইনামিক ইভ্যালুয়েশন ফাংশন যেমন ইভ্যাল এই টাইপের ফাংশনে পাঠানো ঠিক হবে না, যেহেতু ম্যালিসিয়াস কোড এক্সিকিউট হয়ে যেতে পারে। আমরা যদি কোনো থার্ড পার্টি লাইব্রেরি ইউজ করি অবশ্যই সেগুলো সিকিউর কিনা এই বিষয়ে একটু কেয়ারফুল থাকা দরকার। ওয়েবসাইটটা এসএসএল বা সিকিউর চ্যানেলে থাকা উচিত। আমরা যখন কোনো সেন্সিটিভ ডাটা আদান প্রদান করছি সেই চ্যানেলগুলো সিকিউর আছে কিনা সেই বিষয়ে একটু খেয়াল রাখা উচিত। কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করলে সেটি লেটেস্ট স্টেবল ভার্সনে আছে কিনা সেই বিষয়টা খেয়াল রাখা উচিত এবং সিকিউরিটি প্যাচেস গুলো ঠিকমতো দেওয়া হচ্ছে কিনা এই সকল বিষয়টা খেয়াল রাখা উচিত। ডেভেলপারসদের এই সকল বিষয়, এই জেনারেল কোডিং প্র্যাকটিস বা সিকিউর কোডিং গাইডলাইন্স এই সকল বিষয়ে পিরিয়ডিক্যালি বা অর্থাৎ মাঝের মধ্যেই একটু ট্রেনিং দেওয়া যেতে পারে বা একটু রিফ্রেশ করে দেওয়া যেতে পারে, যাতে তাদের এটা মাথায় থাকে তারা কাজ করার সময়। তো আমরা কিছু সিকিউর কোডিং প্র্যাকটিসেস দেখে আসবো। আমরা কিছু ইনপুট ভ্যালিডেশন দেখবো, আউটপুট এনকোডিং, অ্যাক্সেস কন্ট্রোল, এনক্রিপশন, অথেন্টিকেশন এন্ড পাসওয়ার্ড, সেশন ম্যানেজমেন্ট, মেমরি ম্যানেজমেন্ট, এরর হ্যান্ডলিং এন্ড লগিং, বিজনেস লজিক, ডেটা প্রোটেকশন, কমিউনিকেশন সিকিউরিটি, সিস্টেম কনফিগারেশন, HTTP সিকিউরিটি, ডেটাবেস সিকিউরিটি কনফিগারেশন, ফাইল ম্যানেজমেন্ট। আমি খুব বিস্তারিততে যাব না, আপনারা অলরেডি এগুলো সম্বন্ধে অবগত আছেন। আমরা এটার জাস্ট কিছুটা সামারি দেখবো এবং এই ডিটেল ডকুমেন্টটা আমরা আপনাদের সাথে শেয়ার করে দিই। ইনপুট ভ্যালিডেশনের ক্ষেত্রে অবশ্যই আমরা যে ভ্যালিডেশন গুলো করি সেগুলো শুধু ক্লায়েন্ট সাইডে না করে ক্লায়েন্ট এবং সার্ভার বোথ সাইডেই করতে হবে। আমরা যে ইউজার থেকে ডাটা নিচ্ছি অথবা সিস্টেমে যে ডাটাগুলো ফ্লো করছে সেগুলোকে আমরা ক্লাসিফাই করে নিতে পারি যে কোনগুলো ট্রাস্টেড ডাটা, কোনগুলো আনট্রাস্টেড ডাটা, কোনগুলো সেনসিটিভ, কোনগুলো হাইপার সেনসিটিভ ডাটা। এভাবে বিভিন্ন ক্লাসে আমরা সেগুলোকে ডিভাইড করে নিতে পারি। ক্যারেক্টার গুলোকে প্রপারলি UTF এনকোডিং করা যেতে পারে যাতে কোনো ম্যালিশিয়াস ক্যারেক্টার সিস্টেমে না থাকে। বিভিন্ন ধরনের হ্যাজার্ডাস ক্যারেক্টার যেগুলো আছে সেগুলোকে অমিট করে দেওয়া যেতে পারে। আমরা কিছু আউটপুট এনকোডিং দেখে নেই। আমরা অলরেডি বলেছি যে কিছু হ্যাজার্ডাস ক্যারেক্টার থাকে, তো ক্যারেক্টার এনকোডিং করে আমরা যখন কোনো ইন্টারপ্রিটার বা সার্ভারের কাছে পাঠাচ্ছি সেক্ষেত্রে হচ্ছে এনকোডিং বা ডিকোডিং এর মাধ্যমে এই হ্যাজার্ডাস ক্যারেক্টার গুলোকে অমিট করা যেতে পারে। আমরা যখনই কোনো ডাটা SQL বা এই SQL এর মতো SQL কোয়েরিতে পাঠাচ্ছি, আমরা যখনই কোনো ডাটা SQL কোয়েরিতে পাঠাচ্ছি অবশ্যই সেগুলো ফিল্টার করে নেওয়া উচিত যাতে SQL ইনজেকশন টাইপের ব্যাপারগুলো না ঘটে। অ্যাক্সেস কন্ট্রোল, আমাদের সিস্টেমের একটি অ্যাক্সেস কন্ট্রোল পলিসি তৈরি করে নেওয়া উচিত যার মাধ্যমে নির্ধারণ করা হবে যে কোন ইউজার কতটুকু অ্যাক্সেস পাবেন। অর্থাৎ
আমরা যখন কোনো ফাইল বা রিসোর্স শেয়ার করব, সেই রিসোর্স গুলো কোন ইউজার দেখতে পাবেন এবং কতটুকু দেখতে পাবেন, সেই বিষয়গুলো অ্যাক্সেস কন্ট্রোল পলিসি গাইডলাইন নির্ধারণ করে নেওয়া উচিত। ইউজারদের একটা রোল সিস্টেম ইমপ্লিমেন্ট করে নেওয়া উচিত, অর্থাৎ কোন ইউজারের রোল কি হবে এবং রোল হিসেবে তার অ্যাক্সেস কন্ট্রোল গুলো কি হবে। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে যখন ট্রানজেকশনাল ডাটা অথবা আমরা যখন ইউজার লগ ইন করে, তাহলে একজন ইউজার কত সময়ের মধ্যে কতবার ইনভ্যালিড লগ ইন হিট করতে পারবে বা কতবার ট্রানজেকশনাল ডেটা গুলো ট্রাই করতে পারবে, হিট করতে পারবে, সেই সম্বন্ধেও একটি লিমিটেশন সেট করে নেওয়া উচিত। এনক্রিপশন, বিভিন্ন সেনসিটিভ ডাটা যেগুলো আছে সেগুলো সিস্টেমে বা সার্ভারে এনক্রিপ্ট করে রাখা যেতে পারে, এবং এনক্রিপশনের ক্ষেত্রে কোনো ভালো এনক্রিপশন অ্যালগরিদম ইউজ করা যেতে পারে যাতে সেগুলো আনগেসেবল হয়, সহজে গেস করা না যায়। এছাড়াও আমরা বিভিন্ন সময় সিস্টেম থেকে যে টোকেন জেনারেট করি অথবা বিভিন্ন সিক্রেট জেনারেট করি, সেগুলো আনগেসেবল ম্যানারে জেনারেট করা উচিত। যেমন যদি টোকেন এরকম হয় 1 2 3 4, সেটা কিন্তু ইজি গেসেবল। তো এই ক্ষেত্রে টোকেন গুলো একটু হার্ড বা একটু কঠিন হওয়া উচিত যাতে সহজে গেস করা না যায়। ক্রিপ্টোগ্রাফিক ফাংশন ইউজের ক্ষেত্রে FIPS এর একটি গাইডলাইন আছে 140-2, আমরা লিংকটি আপনাদের সাথে শেয়ার করে দিব, সেই গাইডলাইনটি ফলো করা যেতে পারে। অথেন্টিকেশন এন্ড পাসওয়ার্ড ম্যানেজমেন্ট, আমরা যখন কোনো ইউজারের পাসওয়ার্ড ডেটাবেসে সেভ করছি সেক্ষেত্রে সল্টেড হ্যাশ সেভ করা ভালো, সেটি এখন বর্তমান স্ট্যান্ডার্ডে বেশি সিকিউরড। পাসওয়ার্ড হ্যাশিং অবশ্যই সার্ভার সাইডে করা উচিত, সেটি যাতে ক্লায়েন্ট সাইডে না করা হয়। সিস্টেমে যখন একজন ইউজার লগ ইন করার চেষ্টা করে সেক্ষেত্রে ইউজারকে ইনভ্যালিড ইউজার নেম আর ইনভ্যালিড পাসওয়ার্ড বলার পরিবর্তে শুধু ইনভ্যালিড ইউজার নেম ও পাসওয়ার্ড এরকম একটি মেসেজ দেখানো যেতে পারে। এর ফলে যা হবে, ইউজার আসলে কোনো ম্যালিশিয়াস কেউ গেস করতে পারবে না যে এই ইমেল অ্যাড্রেসটি এখানে এক্সিস্টিং আছে কি নেই। আমরা যদি কোনো থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করি সেক্ষেত্রে সেই থার্ড পার্টি সফটওয়্যার গুলো যাতে ওপেন না হয়, সেগুলো যাতে কোনো অথেন্টিকেশনের মাধ্যমে ব্যবহার করা হয় সেই ব্যবস্থা করা উচিত। যে কোনো সেনসিটিভ ডাটা গেটের মাধ্যমে না পাঠিয়ে HTTP পোস্ট টাইপের রিকোয়েস্টের মাধ্যমে পাঠানো উচিত। ইউজার থেকে যদি টেম্পোরারি পাসওয়ার্ড প্রোভাইড করা হয় সেক্ষেত্রে সেই পাসওয়ার্ড যেন ইউজার পরিবর্তন করেন সেদিকে এনফোর্স করা উচিত, এবং স্ট্রং পাসওয়ার্ড পলিসি, যেমন 8 ক্যারেক্টার হবে না 16 ক্যারেক্টার হবে, নিউমেরিক্যাল আলফানিউমেরিক্যাল, এই ধরনের স্ট্রং পাসওয়ার্ড পলিসি গুলো ইমপ্লিমেন্ট করা উচিত। সিস্টেমে যদি কোনো অ্যাকাউন্ট আনইউজ থাকে সেই অ্যাকাউন্ট গুলো ডিসেবল করে দেওয়া উচিত অ্যাক্টিভ না রেখে। সিস্টেম থেকে যদি ওটিপি ইস্যু করা হয় সেক্ষেত্রে সেই ওটিপির এক্সপায়ারেশন ডেট থাকা দরকার, যাতে একটা সার্টেন টাইমের পর সেই ওটিপিটা ব্যবহার না করা যায়। এছাড়াও মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন সিস্টেমও ব্যবহার করা যেতে পারে। সেশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে যদি সিস্টেমে সেশন ব্যবহার করা হয় সেক্ষেত্রে সেই জিনিসটা এনশিওর করা উচিত যে সার্ভারে একটি ওয়েল ভেটেড বা একটি ভালো অ্যালগরিদম ব্যবহার করেই এই সেশন গুলো ম্যানেজ করছে। অনেক সময় দেখা যায় যে লগ আউটের পরে সেশন টার্মিনেট করা হয় না, তো এই ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকা উচিত যে লগ আউটের পর যাতে কোনো সেশন অ্যাক্টিভ না রাখা হয়, টার্মিনেট করে দেওয়া হয়। ওপেন সেশন গুলোকে ম্যালিশিয়াস ইন্টেন্টের জন্য ইউজ করা যেতে পারে। কনকারেন্ট লগ ইন, অর্থাৎ একই ইউজার আইডি দিয়ে মাল্টিপল লগ ইনটাকে ডিসকারেজ করা উচিত। এছাড়া সেশন কুকি যেগুলো হয় অথবা সিস্টেম থেকে যে টোকেন জেনারেট হয় সেগুলো অবশ্যই একটু ইজি গেসেবল না হয় সেই দিকে খেয়াল রাখা উচিত। সিস্টেমটি যদি HTTPS এবং HTTP বোথ স্ট্যান্ডার্ডসে হয়, এক্ষেত্রে HTTPS এবং HTTP এর মধ্যে মাল্টিপল চেঞ্জেস, অর্থাৎ সিস্টেম ইউজ করার সময় আপনি কিছু পেজ HTTP তে ইউজ করলেন, কিছু পেজ HTTPS এ আবার চলে গেল, এইটা না হয়ে কনস্ট্যান্টলি HTTPS এ থাকাই ভালো। এছাড়া CSRF ক্রস সাইট রিকোয়েস্ট ফরজারি সেগুলো হ্যান্ডেল করে নেওয়া উচিত। মেমোরি ম্যানেজমেন্ট, সিস্টেমে মেমোরি ম্যানেজমেন্টের ক্ষেত্রে যখনই আমরা কোনো অ্যারে বা কিছুতে ডাটা রাইট করছি সেক্ষেত্রে বাফার সাইজ চেক করে নেওয়া উচিত, যাতে আমরা অ্যারে সাইজের যে লোকেশন আছে অর্থাৎ অ্যারে সাইজের লোকেশন বা অ্যালোকেটেড স্পেসের বাইরে যাতে গিয়ে না লিখে ফেলি। ইউজার থেকে যখনই কোনো ডাটা নেওয়া হচ্ছে সেগুলো হচ্ছে রিজনেবল লেন্থে, যখন আমরা স্পেশালি স্ট্রিং নিচ্ছি সেগুলো যাতে যে কোনো সাইজের না হয়, একটা রিজনেবল লেন্থের মধ্যে ক্রপ করে নেওয়া যেতে পারে বা রিজনেবল লেন্থের মধ্যে রাখা যেতে পারে, এতে সিস্টেমটির সিকিউরিটিটা আরো এনহ্যান্স হবে। ভালনারেবল ফাংশনস যেগুলো এক্সাম্পলে দেওয়া আছে, ভালনারেবল ফাংশনস, প্রিন্টএফ, এই ধরনের ফাংশন গুলো ইগনোর করাই বেটার। এরর হ্যান্ডলিং এন্ড লগিং,
আমরা যখন ইউজারকে কোনো এরর দেখাচ্ছি, অর্থাৎ ইউজার যখন এরর দেখছে, সেক্ষেত্রে সিস্টেমের কোনো সেন্সিটিভ ইনফরমেশন বা স্ট্যাক ট্রেস এগুলো প্রিন্ট না করাই ভালো, এতে অনেক সেন্সিটিভ ইনফরমেশন ডিসক্লোজ হয়ে যায়। এক্ষেত্রে একটি কাস্টম এরর পেজ ডিজাইন করা যেতে পারে, যাতে ইউজার একটি কাস্টম মেসেজ দেখেন এবং বুঝতে পারেন কি সমস্যা হয়েছে। এছাড়া আমরা যখন লগ করছি, সেই লগের মধ্যে আসলে কোনো সেন্সিটিভ ইনফরমেশন না থাকাই ভালো। আমরা বিভিন্ন ধরনের ইভেন্ট লগ করতে পারি, যেমন ভ্যালিডেশন ফেলিয়ার, অথেন্টিকেশন অ্যাটেম্পটস, অ্যাপিয়ারেন্ট টেম্পারিং ইভেন্টস, অর্থাৎ কোনো একটা টেম্পারিং হচ্ছে যদি মনে হয়, এক্সেপশনস, অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন ফেলিয়ার্স ইত্যাদি ইভেন্টস গুলো আমরা লগ করতে পারি। এবং মাঝে মধ্যেই এই সকল লগগুলো অ্যানালাইজ করা দরকার। এছাড়া বিজনেস লজিক, সিস্টেমের যে আমরা বিজনেস লজিক গুলো ব্যবহার করছি সেদিকে একটু খেয়াল রাখা উচিত, যে যদি আমরা কোনো ফ্লড বিজনেস লজিক ইউজ করি, অর্থাৎ বিজনেস লজিকে যদি ফ্ল থাকে, সেই ফ্লটা কিন্তু সিস্টেমে রিফ্লেক্ট করবে। তো সেই দিকে একটু কেয়ারফুল থাকা উচিত। এবং যখনই আমরা কোনো ট্রানজাকশনাল ডেটা ব্যবহার করছি, অর্থাৎ ইউজার কোনো পেমেন্ট করছে বা কিছু, সেক্ষেত্রে অবশ্যই লগিং বা ইউজার যাতে লগ ইন করে সে বিষয়ে খেয়াল রাখা উচিত। এছাড়া আমরা যে ট্রানজাকশনাল ডাটাগুলো করছি, সেই ডাটাগুলো একটি লগও রাখা দরকারি, যে আমরা কি ধরনের ট্রানজাকশন করছি, কি পেমেন্ট করছে, বা এই সকল বিষয় লগ করে রাখা দরকার। ডেটা প্রোটেকশন, ইউজারকে একমাত্র সেই পরিমাণে ডেটা দেওয়া দরকার তার টাস্কটা পারফর্ম করার জন্য যে পরিমাণ ডাটা দরকার। এর বেশি ডেটা ইউজারকে প্রোভাইড করার কোনো প্রয়োজনীয়তা নেই। সেন্সিটিভ ডাটাগুলো একটি পলিসি স্ট্যাবলিশ করা উচিত, অর্থাৎ সেন্সিটিভ ডাটাগুলো কিভাবে হ্যান্ডেল হবে সেটার জন্য একটি পলিসি সেট করে নেওয়া যেতে পারে। হাইলি সেন্সিটিভ ডাটাগুলো ডেটাবেসে এনক্রিপ্ট করে রাখা যেতে পারে, যাতে এটা যে কেউ চুরি করতে না পারে। এছাড়া আমরা যখন সিস্টেমের মাধ্যমে কোনো সেন্সিটিভ ডাটা পাঠাচ্ছি, সেগুলো অবশ্যই গেট রিকোয়েস্টের মধ্যে না পাঠানোই ভালো, সেগুলো পোস্ট রিকোয়েস্টের মধ্যে পাঠানো যেতে পারে। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি গেট রিকোয়েস্টের ভ্যালুস গুলো ইজি রিডেবল হয়, তো এই ক্ষেত্রে পোস্ট রিকোয়েস্ট বা এই ধরনের এনক্রিপ্টেড চ্যানেলও ব্যবহার করা যেতে পারে। সিস্টেমে এসএসএল ব্যবহার করা যেতে পারে, এবং এসএসএল ব্যবহার করলে একটু খেয়াল রাখতে হবে যে এসএসএল সার্টিফিকেটটি যাতে নন এক্সপায়ার্ড হয় এবং প্রপার ডোমেইনের হয়। যদি তা সম্ভব না হয়, এট মিনিমাম অর্থাৎ সর্বনিম্ন লগ ইন, রেজিস্ট্রেশন, পার্সোনাল ডাটার অ্যাক্সেস গুলো, চেঞ্জ অফ পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড রিমাইন্ডার ইত্যাদি তথ্যগুলো এনক্রিপ্ট বা সিকিউর চ্যানেলের মাধ্যমে পাঠানো উচিত। সিস্টেম কনফিগারেশন, আমরা অনেক ক্ষেত্রেই সার্ভারে বিভিন্ন ফ্রেমওয়ার্ক ইউজ করি, অথবা সার্ভার নিজেও এবং সিস্টেম গুলো এগুলো যাতে লেটেস্ট স্টেবল ভার্সনে আছে সেদিকটা খেয়াল রাখা উচিত, এবং কোনো সিকিউরিটি প্যাচেস আসলে সেগুলো ইমপ্লিমেন্ট করে নেওয়া উচিত। অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে দেখা যায় যে ডিরেক্টরি অথবা ডিরেক্টরি স্ট্রাকচার গুলো ইউজার দেখতে পায়, সেটি টার্ন অফ করে দেওয়া উচিত। সম্ভব হলে এইচটিটিপি রেসপন্স হেডার থেকে ওএস সার্ভার অথবা অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক রিলেটেড সেন্সিটিভ ডেটা গুলো রিমুভ করে নেওয়া যেতে পারে। অ্যাসেট ম্যানেজমেন্টের জন্য একটি সিস্টেম ব্যবহার করা যেতে পারে, এবং ডেভেলপমেন্ট সার্ভার এবং প্রোডাকশন সার্ভার দুটিকে আলাদা করে রাখতে পারে। প্রোডাকশন সার্ভার কোনো টেস্ট না করে সেগুলো ডেভেলপমেন্ট সার্ভারেই টেস্ট করতে হবে। এইচটিটিপি সিকিউরিটি, যখন আমরা এইচটিটিপি প্রোটোকল ইউজ করছি সেক্ষেত্রে হচ্ছে পোস্ট গেট অর্থাৎ নোন রিকোয়েস্ট গুলোই অ্যাকসেপ্ট করা উচিত, আননোন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করা ভালো। এইচটিটিপি হেডার থেকে সম্ভব হলে নন প্রিন্টেবল ক্যারেক্টার গুলো রিমুভ করে দেওয়া উচিত, এবং ক্লিক জ্যাকিং অ্যাটাক থেকে সিকিউরিটি দেওয়া উচিত। সেক্ষেত্রে সিএসপি অথবা আপনার ফ্রেমটি টপমোস্ট ফ্রেম কিনা সেটি চেক করে নেওয়া উচিত। ডেটাবেস সিকিউরিটি ক্ষেত্রে সিআইএস বেঞ্চমার্ক ফলো করা যেতে পারে। আমরা ইউজার থেকে যে ভেরিয়েবলগুলো ডেটাবেসে সেন্ড করছি যাতে এসকিউএল ইনজেকশন না হয়, সেক্ষেত্রে সেজন্য ইউজার ডেটাগুলোকে ফিল্টার করে নেওয়া উচিত। ডেটাবেস অ্যাক্সেসের ক্ষেত্রে এই অ্যাক্সেসকে লোয়েস্ট প্রায়োরিটি দেওয়া উচিত, অর্থাৎ যখনই কোনো ইউজার রিকোয়েস্ট সার্ভারে আসছে সেটিকে পুরোপুরি ফিল্টার করে এবং সর্বশেষে অর্থাৎ লোয়েস্ট প্রিভিলেজে ডেটাবেসকে অ্যাক্সেস করা যেতে পারে। কানেকশন গুলো হার্ড কোডে না লিখে এনক্রিপ্ট করে রাখা যেতে পারে। ডাটাবেস কানেকশনের কাজ হয়ে গেলেই সেটি অ্যাজ সুন এজ ক্লোজ করে দেওয়া উচিত। ডেটাবেসের যে ডিফল্ট পাসওয়ার্ড গুলো আছে, অর্থাৎ ডেটাবেসে আমরা যখন ইনস্টল করি তখন যে ডিফল্ট পাসওয়ার্ড গুলো থাকে সেগুলো পরিবর্তন করে নেওয়া উচিত, এবং ডেটাবেসে যদি কোনো অ্যাকাউন্ট থাকে যেটি আর ইউজ হচ্ছে না বা ব্যবহার হচ্ছে না, সেই অ্যাকাউন্ট গুলো ডিসেবল করে ফেলাই উচিত। ফাইল ম্যানেজমেন্ট,
ইউজারের কোনো ডাটা অবশ্যই ডাইনামিক এক্সিকিউশন ফাংশনে পাঠানো যাবে না, এটা আমরা অলরেডি বলেছি। এছাড়া ইউজারকে যখনই আমরা কোনো ফাইল প্রোভাইড করবো, ফাইল দেখাবো, সেক্ষেত্রে অথেন্টিকেশন অবশ্যই একটি ইম্পর্টেন্ট ব্যাপার। অথেন্টিকেশন করে ইউজারকে ফাইলগুলো দেখাতে হবে। এছাড়া ইউজারের ফাইলগুলো যখন আমরা আপলোড করবো, সেক্ষেত্রে সিকিউর আপলোড পলিসি ফলো করা উচিত, যেমন তার সাইজ ঠিক আছে কিনা, ফাইল নেম ঠিক আছে কিনা, ফাইলের এক্সটেনশন কি, এবং ইউজার যে ফাইল নেম প্রোভাইড করবে সেটা পরিবর্তন করে অন্য ফাইল নেমটা চেঞ্জ করে দেওয়া, এই সকল বিষয়গুলো খেয়াল রাখা উচিত। ইউজারকে যখন আমরা কোনো রিসোর্স শো করব, সেক্ষেত্রে রিসোর্সের পাথ না দেখে আমরা কোনো ইন্ডেক্সিং ব্যবহার করতে পারি, যাতে ইউজার জানতে না পারে যে সার্ভারের কোন পাথে এই ফাইলটি আছে। এছাড়া আমরা যে সামারিটি বলেছি, এই ডিটেল গাইডলাইনটি আপনারা bcc.gov.bd এর ওয়েবসাইটে গিয়ে উপরের মেনু থেকে আইন ও নীতিমালা মেনুর সাবমেনু নির্দেশিকা, সাবমেনু সিকিউরিটি কোডিং গাইডলাইন্স এখানে পেয়ে যাবেন। আমি আবার বলে দিচ্ছি যে আপনারা এই সিকিউর কোডিং গাইডলাইনের পূর্ণ ডকুমেন্টটি পাওয়ার জন্য bcc.gov.bd সাইটে গিয়ে আইন ও নীতিমালার নির্দেশিকার একেবারে নিচের দিকে সিকিউর কোডিং গাইডলাইন্সে গেলে এই ডিটেইলড ডকুমেন্টটি পেয়ে যাবেন। ধন্যবাদ। ধন্যবাদ আসিফউদ্দিন। আমি এখন আমার প্রথম যে বিএনডি স্ট্যান্ডার্ডস এর প্রেজেন্টেশনটা আছে সেটাতে চলে যাচ্ছি। তো আমরা দুই ধরনের আর্কিটেকচার স্ট্যান্ডার্ডস দেখলাম, একটা হলো যে বিজনেস আর্কিটেকচার স্ট্যান্ডার্ডস এবং অ্যাপ্লিকেশন আর্কিটেকচার স্ট্যান্ডার্ডস। এখন আমরা দেখব যে ডেটা আর্কিটেকচার স্ট্যান্ডার্ডসে আমরা আসলে কি সাজেস্ট করেছি। তো এখানে প্রথমেই দেখানো হচ্ছে যে ডেটা ম্যানেজমেন্টের জন্য SQL 2003 স্ট্যান্ডার্ডস এর কথা আমরা সাজেস্ট করি বা রিকমেন্ড করি। তো এইখানে এটা হচ্ছে মিনিমাম, আসলে এটা ফলো করা উচিত 2003। আর আমরা যেটা রিকমেন্ড করবো যে সেটা হলো একবার লেটেস্ট যে ভার্সনটা SQL 2008 এটা ব্যবহার করার জন্য। ডেটা ডিজাইনের জন্য UML মডেলিং ল্যাঙ্গুয়েজ, ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ UML, এটা আমরা ইউজ করার জন্য রিকমেন্ড করি। কারণ ডেটা ডিজাইন করার সময় এখানে বিভিন্ন ধরনের ডায়াগ্রাম আসলে দরকার হয়। যেমন ধরেন এখানে হয়তো যে ডিটেল ইউজ কেস ইউজ করা যেতে পারে, অথবা সিকোয়েন্স ডায়াগ্রাম, এগুলোর জন্য আমরা UML-টাকেই সাজেস্ট করি। তাছাড়াও ইউনিকোড স্ট্যান্ডার্ডের কথা আমরা বলি, যাতে করে যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজে এটা ইউজ করা যায়। তৃতীয়ত CCDS, এটা আসলে ক্যাবিনেট ডিভিশন কর্তৃক মেনটেন করা হয়, মন্ত্রী পরিষদ বিভাগ কর্তৃক। তো CCDS এর একটা বিস্তারিত স্লাইড আমরা পরবর্তীতে দেখবো যে এখানে আসলে কি কি জিনিস করা যায়। চতুর্থত বলা হচ্ছে যে ETL হলো এক্সট্রাক্ট ট্রান্সফর্ম লোড। দ্যাট মিনস যখন একটা অর্গানাইজেশনের আন্ডারে কিছু সাব অর্গানাইজেশন বা ছোট ছোট অর্গানাইজেশন থাকবে, অথবা আমি যদি সরকারের উদাহরণ হিসেবে দেই যে একটা বিভাগের আন্ডারে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকতে পারে অথবা অনেকগুলো সংস্থা থাকতে পারে, তখন এই আলাদা আলাদা সংস্থা বা আলাদা আলাদা ডিপার্টমেন্ট এগুলোর যদি সামারি আমি পেতে যাই একটা ডিভিশনের আন্ডারে, তখন আমার ETL-টা দরকার হবে। দ্যাট মিনস আলাদা আলাদা যে সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন গুলো চলবে, সেখান থেকে ডাটাগুলো একটা সেন্ট্রাল ডেটা ওয়্যার হাউসে যাবে, সেখান থেকে আমি একটা সামারি রিপোর্ট পেতে পারি। তো সেটার জন্য আমরা ETL টুলস এর কথা বলি। তো মেটা ডাটা ম্যানেজমেন্ট, এখানে আসলে বেশ কিছু তথ্য দেওয়া আছে যেগুলো মেটা ডাটা হিসেবে আমরা সেভ করার জন্য রিকমেন্ড করি বা এনকারেজ করি। তো এখানে আমি আর এগুলোতে গেলাম না, দুই একটা বলি যে যেমন ধরুন টাইটেল, সাবজেক্ট, ডেট এটসেট্রা, এগুলো মেটা ডাটাতে সেভ করে রাখা উচিত, যাতে করে এগুলো পরবর্তীতে সার্চিং এ কাজে লাগে। ডেটা সিকিউরিটির মধ্যে প্রথম যে ইম্পর্টেন্ট পয়েন্টটা বলা আছে সেটা হলো যে সরকারি কোনো সংস্থার ডেটাবেস যেন নন গভর্নমেন্ট নেটওয়ার্ক থেকে অ্যাক্সেস করা না যায়, সেটা নিশ্চিত করতে হবে। কারণ সরকারি তথ্য খুবই গুরুত্বপূর্ণ তথ্য, এটা বাইরের নেটওয়ার্ক থেকে অ্যালাউ করাটা মোটেও সিকিউর না। সো ডেটা সিকিউরিটির জন্য এটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর যদি বাইরের নেটওয়ার্ক থেকে অ্যাক্সেস করার দরকার পড়েই, সেক্ষেত্রে VPN ইউজ করে জিনিসটাকে সিকিউর করতে হবে, যাতে করে বাইরের নেটওয়ার্ক এটাকে সরাসরি ডাটাটা অ্যাক্সেস করতে না পারে। প্রযোজ্য ক্ষেত্রে রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করতে হবে সিকিউরিটি কন্ট্রোলের মাধ্যমে। তো কিছু সিকিউরিটি কন্ট্রোল
3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে, যেমন ডেটা অ্যাক্সেস এজ অ্যান ইন্টেন্ডেড প্রিভিলেজ, দ্যাট মিনস যতটুকু প্রিভিলেজ দরকার আমি শুধু ততটুকুই ডেটা অ্যাক্সেস করতে দিব, এটা আমার প্রথম ক্রাইটেরিয়া। কি ম্যানেজমেন্ট এন্ড এনক্রিপশন, দ্যাট মিনস আমার কি গুলো ভালোভাবে এনক্রিপ্ট করতে হবে এবং লেটেস্ট যে এনক্রিপশন টেকনোলজি গুলো আছে সেগুলোর মাধ্যমে এটা করতে হবে। ডেটাবেজের ইন্টিগ্রিটি কনস্ট্যান্টের ভিতরে বেশ কয়েকটা এখানে বলা আছে, যেমন ডোমেন কনস্ট্যান্টস, অ্যাট্রিবিউট কনস্ট্যান্টস, রিলেশন কনস্ট্যান্টস, ডেটাবেস কনস্ট্যান্ট। আমি যদি দু একটার এক্সাম্পল বলি, যে অ্যাট্রিবিউট কনস্ট্যান্টস, দ্যাট মিনস অ্যাট্রিবিউট কনস্ট্যান্টসটা এরকম যে ধরেন একটা ভ্যালুর ম্যাক্সিমাম লেন্থ আমি যদি ডিফাইন করে দিই, বা ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে একটা অ্যাট্রিবিউটের, সে একটা এজ আসলে কত হতে পারে, মিনিমাম কত হওয়া উচিত বা ম্যাক্সিমাম কত হওয়া উচিত, এটা সিস্টেম টু সিস্টেম ভ্যারি করতে পারে। তো এই ধরনের ক্ষেত্রে যে রেস্ট্রিকশন গুলা বা কনস্ট্যান্ট গুলা সেগুলো আমাদের ভালোভাবে দিয়ে নিতে হবে। তাছাড়াও রিলেশনাল কনস্ট্যান্ট বা ডেটাবেস কনস্ট্যান্ট, এখানে বিভিন্ন ধরনের কি থাকে, প্রাইমারি কি, ফরেন কি, এই ব্যাপারগুলো এখানে ভালোভাবে মেনটেন করতে হবে। তারপরে ডেটাবেসের জন্য হাই অ্যাভেলেবিলিটি ইমপ্লিমেন্টেশন, ব্যাকআপ, রিস্টোরেশন এবং ডেটা রেপ্লিকেশন, এগুলো আমাদের ভালোভাবে ফলো করতে হবে, যাতে করে পরবর্তীতে যখন কোনো ডেটা ব্যাকআপ করা হবে বা রিস্টোর করা দরকার পড়বে সেটা যেন সিমলেসলি করা যায়। তাছাড়াও ডেটাবেসের লগ এবং পলিসিগুলো সুনিশ্চিত করতে হবে। তো ডেটা স্টোরেজ, ব্যাকআপ, আর্কাইভাল, এটা আমি একটু আগে বললাম। তারপর এখানে বলতেছি যে যখনই কোনো ডেটা আমরা আর্কাইভ করব, একটা ছিল ব্যাকআপ, একটা ছিল আর্কাইভ, তো যখনই আমি কোনো ডেটা আর্কাইভ করব সেটা যেন প্রপার হ্যাশিং এবং প্রপার রেগুলেটরি কমপ্লাই করেই এই জিনিসটা করা হয়, সেটাকে নিশ্চিত করতে হবে। তাছাড়াও স্ট্রিক্ট সিকিউরিটি পলিসি মেনটেন করতে হবে, যাতে করে আর্কাইভ ডেটা কেউ আনঅথরাইজড অ্যাক্সেস না পেয়ে যায় এবং ডেটা যাতে কোনোভাবেই লস না হয়। কারণ ডেটাটা আর্কাইভ করার মানে এই না যে এই ডেটাটা আর কখনো দরকার হবে না, এটা ভবিষ্যতে কোনো অডিট লগ বা কোনো ইনভেস্টিগেশনের জন্য দরকার হতে পারে, সেই ক্ষেত্রে ডেটা যেন কোনোভাবেই লস না হয় সেটাও আমাদের নিশ্চিত করতে হবে। ইন্ডাস্ট্রি ডেটা এক্সচেঞ্জ স্ট্যান্ডার্ডস, আমাদের বিএনডি এর ওয়েবসাইটে গেলে bnda.gov.bd, এই ওয়েবসাইটে গেলে আপনারা এখানে আরো অনেক ধরনের ডেটা এক্সচেঞ্জ দেখতে পারবেন, বাট এখানে আমি দুইটাকে হাইলাইট করেছি। একটা হলো টেক্সচুয়াল ডেটার জন্য কি ফরম্যাট ফলো করা উচিত, এবং আরেকটা হলো যে ইমেজ ডেটার জন্য কি ফরম্যাট ফলো করা উচিত। তো টেক্সচুয়াল ডেটার ক্ষেত্রে বলবো যে মোস্ট অফ দ্য অ্যাপ্লিকেশনে আমরা XML এবং JSON এর কথাই বলি, যে যেটা যেহেতু এই দুটো খুব ওয়াইডলি ইউজ বর্তমানে। তো যেগুলো লিগ্যাসি অ্যাপ্লিকেশন বা খুব পুরোনো কোনো অ্যাপ্লিকেশন, সেগুলোর ক্ষেত্রে আমরা বলি যে যদি XML বা JSON সাপোর্ট না থাকে সেক্ষেত্রে CSV অ্যাটলিস্ট ফলো করার জন্য। এবং ইমেজ ডাটার ক্ষেত্রে বিভিন্ন কেসে বিভিন্ন রকমের ফরম্যাটের কথা বলা আছে। ফটোগ্রাফি ইমেজের জন্য JPEG, বা স্ক্যান ইমেজের জন্য TIFF, বা ইন্টারনেটে যেখানে কালার ডেপথে ভালো দরকার সেগুলোর জন্য PNG ফরম্যাটের ডাটা ইমেজ ইউজ করা উচিত। তো আমি প্রথমেই বলেছিলাম ডেটা আর্কিটেকচার স্ট্যান্ডার্ডে যে CCDS, যেটা আসলে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক নির্দেশিত এবং মেনটেন করা হয়। তো CCDS-টা আসলে কি, আমি যদি বলি যে একজন নাগরিকের বেশ কিছু কমন তথ্য থাকে, যেটা হয়তো দেখা যায় সরকারের বিভিন্ন সিস্টেমে হয়তো বা দরকার পড়ে। তো এই তথ্যগুলো যদি ইউনিফর্ম না হয় সেক্ষেত্রে আসলে ডেটা ইন্টিগ্রিটি বা ইন্টারঅপারেবিলিটির ক্ষেত্রে সমস্যা হয়। তো এইটার জন্যই, এটা যেন না হয় সেই জন্য মন্ত্রী পরিষদ বিভাগ এই CCDS-টা আসলে ইন্ট্রোডিউস করেছেন। তো যেটা আমরা যদি প্রপারলি ইউজ করতে পারি সেটা অবশ্যই আমাদের নাগরিক সেবাকে সহজে পেতে সাহায্য করবে এবং জিনিসটাকে আসলে সহজ করে দেবে। তো এখানে কি কি জিনিস আছে সেটা যদি আমি একটু বলি, যে এখানে মোট 12টা ম্যান্ডেটরি ফিল্ড আছে এবং 8টা অপশনাল ফিল্ড আছে। তো 12টা ম্যান্ডেটরি ফিল্ডের ভিতরে আমি কয়েকটা এখানে উল্লেখ করেছি, যেমন এখানে একটা ইউনিক আইডি থাকবে, দ্যাট মিনস একটা সিটিজেনের জন্য একটা ইউনিক আইডি থাকবে। সিটিজেনের নাম তার বাংলা এবং ইংলিশ বোথ আকারে সেভ করা থাকবে। মাদার্স নেম সেটা বাংলা ইংলিশ দুই ভাষাতেই সেভ করা থাকবে। সিমিলারলি পিতার নাম, ডেট অফ বার্থ ইত্যাদি আরো অনেকগুলো ফিল্ড সহ মোট 12টি ফিল্ড থাকবে CCDS-এ। এছাড়াও এখানে 8 ধরনের অপশনাল ফিল্ড থাকবে, যেগুলো সব সিস্টেম যে প্রিজার্ভ করতে হবে তা না, কিন্তু যদি ইনফরমেশনগুলো রাখা যায় সেক্ষেত্রে কাজে লাগবে ভবিষ্যতে। তো এখানে ব্লাড গ্রুপ, এডুকেশনাল ইনফরমেশন ইত্যাদির কথা বলা যেতে পারে। তো এখন আমরা আসি ই-গভর্নমেন্ট ইন্টারঅপারেবিলিটি ফ্রেমওয়ার্ক। তো আমি বারবারই বলতেছি যে ইন্টারঅপারেবিলিটি এটা কিন্তু আসলে একটা বিশাল ইস্যু, কারণ আমাদের সরকারি যে সংস্থাগুলো এখনো কাজ করে সবগুলো সিস্টেম এখনো ইন্টারঅপারেবল না। তো সেই কারণে আসলে আমাদের এই BND স্ট্যান্ডার্ডস এবং BND স্ট্যান্ডার্ডস এর ভিতরে এই EGIF, যেটাকে আসলে ইন্টারঅপারেবিলিটি ফ্রেমওয়ার্কের আন্ডারে বলা হচ্ছে। তো আমি এখানে ছোট্ট একটা এক্সাম্পল আপনাদের বোঝার সুবিধার জন্য একটু বলতেছি।
যে আপনারা সবাই জানেন যখন আমাদের পুলিশ ভেরিফিকেশন করা হয় তখন সেখানে বিভিন্ন তথ্য যাচাই বাছাই করা হয়, যেমন ওখানে এনআইডি যাচাই করা হয়, ওখানে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার যাচাই করা হতে পারে, ওখানে শিক্ষাগত যোগ্যতা বা তার যে আরো কি বলা যায় সার্ভিস লাইফের হিস্টোরি সেগুলো ওখানে যাচাই করা যায়। কিন্তু আমরা এখন বর্তমানে শুধুমাত্র এনআইডি, যেটা আমাদের বিএনডিএ সার্ভিস বাসে কানেক্টেড আছে, এনআইডিটা আমরা ভেরিফাই করতে পারি ইনস্ট্যান্ট পরিচয়ের মাধ্যমে। কিন্তু অন্যান্য যে তথ্যগুলো, যেমন আমি বার্থ রেজিস্ট্রেশনের কথা বললাম অথবা আমি এডুকেশনাল সিস্টেমের কথা বললাম, এসএসসি এইচএসসি বা ভার্সিটির যে তথ্যগুলো, এগুলো কিন্তু এখনো অনলাইনে যাচাই করার কোনো ব্যবস্থা আসলে এখনো হয়নি। তো এইগুলো যাচাইয়ের ব্যবস্থা অনলাইনে না থাকার কারণে যেটা হয়, একজন নাগরিকের যখন পুলিশ ভেরিফিকেশন করা হয় সেখানে নাগরিক বিভিন্ন ধরনের হ্যাসেলের সম্মুখীন হয় আসলে। তো আমরা আসলে এটাই বুঝাতে যাচ্ছি যে বিএনডি স্ট্যান্ডার্ড গুলো যদি আমরা ঠিকমতো ফলো করে অ্যাপ্লিকেশন গুলো তৈরি করতে পারি বা আমাদের নাগরিক সেবাগুলো প্রস্তুত করতে পারি, সেই ক্ষেত্রে এই ধরনের নাগরিকের যে হ্যাসেল সেগুলো অনেকাংশেই কমে আসবে। তো আমি আমার ইজিএফ এর মেইন ইয়েতে আসতেছি যে এখানে আমরা দুইটা স্ট্যান্ডার্ডের কথা বলতেছি, ওয়েব কন্টেন্ট অ্যাক্সেসিবিলিটি গাইডলাইন এবং W3C ওয়েব এন্ড মোবাইল গাইডলাইন। এগুলো সম্বন্ধে আমরা একটু পরে একটা স্লাইড করে থাকবে। বিজনেস প্রসেস ইন্টারঅপারেবিলিটি এগুলো মোটামুটি আমরা আলোচনা করে ফেলেছি, যে ইউএমএল, সোএমএল, বিপিএমএন এবং বেপেল ইত্যাদি, এগুলো আপনারা ইতিমধ্যে কিছুটা আইডিয়া পেয়েছেন। ডাটা এক্সচেঞ্জ ইন্টারঅপারেবিলিটি, এটার জন্য আমরা যেটা বলি যে ডাটা ইন্টিগ্রেশনের জন্য অবশ্যই এক্সএমএল বা এক্সএমএল স্কিমা ইউজ করা উচিত, এবং যদি ডাটা এন্ট্রির কোনো ব্যাপার থাকে সেক্ষেত্রে এক্সএমএল অথবা সিএসভি আউটপুট ইউজ করা যেতে পারে। এছাড়াও আপনারা ইআরডি এর কথা সকলেই জানেন, এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম, যেটা ডাটা মডেলিং এর জন্য ইউজ করা হয়। তো টেকনোলজির ক্ষেত্রে এখানে দুইটা জিনিস আমরা খুব বেশি করে রিকমেন্ড করি। একটা হলো যে গভর্নমেন্টের সকল তথ্য হোস্ট করার জন্য বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আন্ডারে যে ন্যাশনাল ডেটা সেন্টার আছে সেখানে হোস্ট করার কথা আমরা বলি, কারণ ন্যাশনাল ডেটা সেন্টার একটা সিকিউর ডেটা সেন্টার এবং যেটা বাংলাদেশের কি বলা যায় প্রথম ডেটা সেন্টার এবং অনেক অত্যাধুনিক একটা ডেটা সেন্টার, যেখানে সিকিউরিটি নিয়ে কোনো আসলে চিন্তা থাকার কথা না। সো গভর্নমেন্টের সকল তথ্য ন্যাশনাল ডেটা সেন্টারে হোস্ট করা উচিত। দ্বিতীয়ত আমরা যদি বলি যে যখনই কোনো সিস্টেম টু সিস্টেম ইন্টারচেঞ্জের মানে তথ্য আদান প্রদানের দরকার পড়বে, একটা মন্ত্রণালয়ের তথ্য আরেকটা মন্ত্রণালয়ের দরকার হবে, তখন এই আদান প্রদানটা যেন এখন আর ম্যানুয়ালি যেন না হয়। দ্যাট মিনস ইমেলের মাধ্যমে হোক বা এক্সেলের মাধ্যমে হোক, এই ধরনের প্র্যাকটিস এখনো বর্তমানে আমাদের সরকারি সংস্থাগুলোর মধ্যে আছে। এগুলো যেন না হয় সেই জন্য আমরা এনকারেজ করি যে আমাদের বিএনডিএ যে সার্ভিস বাস আছে, যেটার মাধ্যমে অলরেডি এনআইডি ভেরিফাই করা হচ্ছে এবং আরো কিছু সার্ভিস এখানে অলরেডি ইন্টিগ্রেটেড আছে, তো এইভাবে যখন ইন্টার মিনিস্ট্রিয়াল ডাটা এক্সচেঞ্জের দরকার পড়বে তখন যেন বিএনডি সার্ভিস বাসটা ইউজ করা হয়। আর তাছাড়াও সিটিজেন সার্ভিস ভেরিফিকেশনের জন্য, দ্যাট মিনস একজন নাগরিককে ভেরিফাই করার জন্য যে সিস্টেম, সেটা আমাদের বিএনডি সার্ভিস বাসে ইতিমধ্যে কানেক্টেড, এবং যেটা ইতিমধ্যে প্রায় গত 2 বছরে 55 লাখের বেশি বার ব্যবহার করা হয়েছে। তো সেটা একটা কি বলা যায় একটা পরীক্ষিত একটা সার্ভিস হিসেবে বর্তমানে পরিগণিত। তো সেক্ষেত্রে আমরা সকল সংস্থাকে রিকোয়েস্ট করি যে বিএনডি সার্ভিস বাস যেন ইউজ করা হয় অনলাইন সিটিজেন ভেরিফিকেশনের জন্য। তো আমি আমার প্রেজেন্টেশনের মোটামুটি শেষের দিকে, এখন WCAG ওয়েব কন্টেন্ট অ্যাক্সেসিবিলিটি গাইডলাইন সম্বন্ধে একটু বলবো এবং W3C সম্বন্ধে একটু বলবো, তারপরে দুইটা সেকশন আমাদের সিনিয়র তানিমুল বাড়ি ভাই বর্ণনা করবেন। তো আমি WCAG এর ক্ষেত্রে যদি একটু বলি যে প্রত্যেকটা ওয়েবসাইট অবশ্যই পার্সিভেবল হওয়া উচিত। তো পার্সিভেবল আসলে বলতে কি বোঝানো হচ্ছে, এখানে টেক্সটগুলো খুবই মানে সিম্পল, আপনারা হয়তো পড়লেই বুঝতে পারবেন, তারপর আমি একটু বলতেছি যে নন টেক্সট কন্টেন্ট যদি থাকে সেটার জন্য কোনো টেক্সট অল্টারনেটিভ থাকা উচিত। দ্যাট মিনস কোনো যদি একটা ইনপুট হয়, কোনো একটা ইনপুট আসলে কি বোঝানো হচ্ছে সেটা বোঝানোর জন্য একটা টেক্সট থাকা উচিত, যেটা দেখে আসলে ইউজার ফ্রেন্ডলি হয়। সোজা কথা, ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন গুলো যেন ইউজার ফ্রেন্ডলি হয়। তাছাড়াও অডিও ভিডিও কন্টেন্টের জন্য ক্যাপশন থাকা উচিত, অল্টারনেটিভ থাকা উচিত, যে আসলে এই অডিও বা এই ভিডিওটা আসলে কি মিন করতেছে। তো ওয়েব অ্যাপ্লিকেশন গুলো সেভাবে আমাদের ডিজাইন করা উচিত। কন্টেন্ট গুলো অ্যাডাপ্টেবল হওয়া উচিত এবং কন্ট্রাস্টটা সাফিসিয়েন্ট পরিমাণে হওয়া উচিত, যাতে করে প্রত্যেকটা ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট যেন সেটা দেখার এবং শোনার জন্য খুব ভালোভাবে বোঝা যায়। আমি যদি সেকেন্ড পয়েন্টে আসি যে অপারেবল, প্রত্যেকটা ফাংশনালিটি কিবোর্ড অ্যাক্সেসিবিলিটি থাকা উচিত এবং ইউজারকে এনাফ টাইম দেওয়া উচিত কোনো একটা কন্টেন্ট রিড করার জন্য। দ্যাট মিনস যদি এমন কোনো আসলে স্লাইডিং থাকে যে স্লাইডের মধ্যে কিছু তথ্য দেওয়া আছে কিন্তু সেই তথ্যটা রিড করার জন্য যে আমার 5 সেকেন্ড সময় দরকার, সেই 5 সেকেন্ডের আগেই যদি আমি স্লাইডটা চেঞ্জ করে ফেলি সেক্ষেত্রে আসলে জিনিসটা ইউজার ফ্রেন্ডলি হবে না।
তো আমাদের এখানে এটার মূল উদ্দেশ্য হলো যে জিনিসগুলো যেন ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট গুলো যেন ইউজার ফ্রেন্ডলি হয়, এবং এমন কোনো কালার কম্বিনেশন আমরা ইউজ করব না যাতে যেটা ইউজারের সিজারিং সমস্যা হয়। এবং সর্বশেষ যে হেল্প ইউজার্স নেভিগেট এন্ড ফাইন্ড কন্টেন্ট, দ্যাট মিন্স যে কোনো কন্টেন্ট এবং নেভিগেশন যেন খুব সহজেই আমরা করতে পারি। তাছাড়াও আন্ডারস্ট্যান্ডেবল, মেক টেক্সট রিডেবল এন্ড আন্ডারস্ট্যান্ডেবল, মেক কন্টেন্ট অ্যাপিয়ার এন্ড অপারেট ইন প্রেডিক্টেবল ওয়েজ, হেল্প ইউজার্স অ্যাভয়েড এন্ড কারেক্ট মিস্টেকস। দ্যাট মিন্স প্রত্যেকটা জিনিস যেন খুব সহজেই মানে বোধগম্য হয়, সেই ব্যবস্থাটা আসলে আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনে থাকা উচিত, এবং কোনো ধরনের মিস্টেক যেন এখানে না থাকে বা কোনো ধরনের গ্রামাটিক্যাল বা স্পেলিং মিস্টেক যেন না থাকে, সেগুলো আমাদের এনশিওর করা উচিত। এবং সর্বশেষ যে কম্পিটিবিলিটি থাকা উচিত, সেটা কারেন্ট এবং ফিউচার টেকনোলজি দুটার ক্ষেত্রে হতে পারে। সেটার ক্ষেত্রে আরো আমরা বলতে পারি যে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন যেন মোবাইল ডিভাইস হোক, সেটা ল্যাপটপ হোক, সেটা ডেস্কটপ হোক, যে কোনো ধরনের সাইজে যেন অ্যাডাপ্ট করতে পারে, সেইভাবে আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন গুলো ডিজাইন করা উচিত। W3C কমপ্লায়েন্স যদি বলি, W3C কমপ্লায়েন্সে অনেক ধরনের কমপ্লায়েন্স থাকে। তো এখানে আমি আসলে একটা ভ্যালিডেশন বলতেছি যে HTML ভ্যালিডেটর। HTML গুলো আমাদের এমন ভাবে লেখা উচিত যেন আমাদের এই যে ভ্যালিডেশনে যেন কোনোভাবে আমরা না আটকে যাই। তো এখানে কয়েকটা অপশনের কথা বলা আছে, আপনারা যদি দেখেন যে ডুপ্লিকেট স্পেসিফিকেশন অফ অ্যাট্রিবিউট, যে কোনো অ্যাট্রিবিউটের ক্ষেত্রে বলা হচ্ছে যে আমরা কোনো ধরনের অ্যাট্রিবিউটের ক্ষেত্রে আমরা ডুপ্লিকেট স্পেসিফিকেশন করব না। যেমন উদাহরণ হিসেবে বলা আছে যে ইমেজ ট্যাগে হাইট উইডথ থাকে, তো সেক্ষেত্রে যদি আমরা হাইট 2 বার দেই, এটা কিন্তু একটা মানে ভুল হিসেবে সে পরিগণিত করবে, তো এটা আমরা করব না। এবং একটা HTML পেজে অবশ্যই আইডি, যে কোনো ধরনের ইউনিক আইডি একবারই ডিফাইন থাকা উচিত, মাল্টিপল টাইম যেন ডিফাইন না থাকে। তো এইভাবে আসলে এখানে বেশ কিছু HTML ভ্যালিডেশনের কথা বলা আছে। নিচে একটা লিংক দেওয়া আছে, এই লিংকে আপনারা গেলে এই ভ্যালিডেশনটা দেখতে পাবেন। আমি এখানে এক্সাম্পল হিসেবে দুইটা সাইটের উল্লেখ করেছি। যে এখানে একটা বাম পাশে একটা সাইট দেখানো হচ্ছে, আমাদের একটা নিজস্ব সাইট যে PTS। এই সাইটের মাধ্যমে আপনি যদি দেখেন যে এখানে কোনো ধরনের এরর দেখাচ্ছে না, আর ডান দিকে যে সাইটটা দেখানো হচ্ছে এটা আরেকটা সাইট, তো সেটার মাধ্যমে গেলে এখানে কিছু কিছু সে এরর এখানে ইন্ডিকেশন করতেছে। তো আমরা সকলকে রিকোয়েস্ট করব যে এই ধরনের কমপ্লায়েন্স ইস্যুগুলো যেন কোনো না থাকে, বা আমরা সবাই যেন কমপ্লাই করতে পারি, যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল কমপ্লায়েন্স। তো এটা আমাদের স্ট্যান্ডার্ড একটা অন্তর্গত পার্ট। তো আমি এখন তানিমুল বাড়ি ভাইকে রিকোয়েস্ট করব যে টেকনোলজি আর্কিটেকচার স্ট্যান্ডার্ডস থেকে কন্টিনিউ করে শেষ করার জন্য। ধন্যবাদ। জি ধন্যবাদ একেএম গোলাম সারোয়ার। তো আমি অডিয়েন্সকে একটু আশ্বস্ত করতেছি যে আমরা আমাদের প্রেজেন্টেশনের একেবারে শেষ দিকে চলে আসছি। তো আর হয়তো 2-1 মিনিট আমি নিব, খুব বেশি সময় নিব না। এরপরে বেসিস থেকে যারা হোস্ট করতেছেন আমি তাদের কাছে কন্ট্রোলটা ছেড়ে দিব। তো টেকনোলজি আর্কিটেকচার আমি আমার প্রেজেন্টেশনে আমি শুরুতেই বলেছিলাম যে বিভিন্ন সিটিজেন সার্ভিস, ই সার্ভিস বা অ্যাপ্লিকেশন সিস্টেম এগুলো হোস্ট করার জন্য বা ডিপ্লয় করার জন্য যে আইসিটি ইনফ্রাস্ট্রাকচার, মূলত সেটাকে আমরা টেকনোলজি বলতেছি। তো সেই টেকনোলজি আর্কিটেকচার রিলেটেড স্ট্যান্ডার্ডস এখানে বলা হচ্ছে। তো আমি জাস্ট খুব বেশি কিছু আর বলবো না। এখানে জাস্ট যেমন এখানে একটা জিনিস আপনারা লাস্ট পয়েন্টটা দেখতেছেন যে লেটেস্ট পপুলার বা ওয়াইডলি অ্যাডপ্টেড যে ব্রাউজার আছে সেগুলোর লেটেস্ট ভার্সনকে আমরা এনকারেজ করতেছি, এবং HTTPS বিভিন্ন কমিউনিকেশনের জন্য HTTPS ব্যবহার করার জন্য আমরা বলতেছি। গভর্নমেন্টের ক্ষেত্রে যেহেতু একটা এস্টাবলিশড ইমেল সিস্টেম আছে বা ইমেল পলিসি আছে, তো এই জন্য গভর্নমেন্টের যারা ইউজার থাকবে তারা যেন তাদের ইমেল কমিউনিকেশনে সেই অফিসিয়াল ইমেল অ্যাড্রেস ব্যবহার করে বা গভর্নমেন্টের ইমেল সিস্টেম, সেটাকে আমরা এনকারেজ করতেছি। তো আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। তো এরপরে আমরা যেটা বলতেছি সেই জিনিসটা নেক্সট স্লাইড। তো নেটওয়ার্কের ক্ষেত্রে আসলে এখানে বিভিন্ন ধরনের প্রোটোকল আছে, যেমন এখানে DHCP প্রোটোকলটার কথা বলা হয়েছে, মাল্টি প্রোটোকল লেভেল সুইচিংয়ের কথা বলা হয়েছে, এছাড়া স্ট্যান্ডার্ড হিসেবে TCP/IP স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে, বিভিন্ন ডব্লু বা কি বলবো ওয়াইড এরিয়া যে WLAN-এর ক্ষেত্রে বিভিন্ন স্ট্যান্ডার্ড আছে সেগুলোর কথা বলা হয়েছে। তো এগুলো আর আমি ফার্দার এক্সপ্লানেশনে যাচ্ছি না। তো এবং লাস্টের পয়েন্টে যেটা বলা হচ্ছে যে আমরা সাধারণত 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইউজ করব বিভিন্ন নেটওয়ার্ক কমিউনিকেশন বা বিভিন্ন ইউজার ইন্টারাকশনের ক্ষেত্রে বা অথেন্টিকেশনের ক্ষেত্রে আমরা সাধারণত 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইউজ করার চেষ্টা করব। নেক্সট স্লাইড। তো এখানে প্ল্যাটফর্মের কথা জাস্ট বলা হচ্ছে যে আসলে মিশন ক্রিটিক্যাল সিস্টেম বা খুব ক্রিটিক্যাল বিজনেস অ্যাপ্লিকেশন আসলে হাই এন্ড সার্ভারই আমরা রিকমেন্ড করি, এবং যদি মোটামুটি সিম্পল অ্যাপ্লিকেশন হয় সেগুলোর জন্য হয়তো লো এন্ড সার্ভার ইউজ করা যেতে পারে। গভর্নমেন্টের বিভিন্ন সার্ভিসের হোস্টিং এর ক্ষেত্রে ভার্চুয়ালাইজেশন চিন্তা করা যেতে পারে, কারণ আমি কস্ট অপটিমাইজেশনের একটা ব্যাপার বলেছিলাম। তো
তো সেখানে ভার্চুয়ালাইজেশন কনসেপ্ট ইউজ করে গভর্নমেন্টের বিভিন্ন অ্যাপ্লিকেশন সিস্টেমকে ডিপ্লয় করার চিন্তা করা যেতে পারে, এবং আমাদের ন্যাশনাল ডাটা সেন্টার অলরেডি এই ধরনের জিনিসকে সাপোর্ট করে। এবং যখনই ডাটা সেন্টারের ব্যাপারটা আসবে, তো আসলে ডিজাস্টার রিকভারি কোনো অ্যাপ্লিকেশনের ডিপ্লয়মেন্টের ক্ষেত্রে বা হোস্টিং এর ক্ষেত্রে আসলে ডাটা সেন্টার বা ডিজাস্টার রিকভারি ডিসিডিআর যে কনসেপ্ট, সেই কনসেপ্ট আসলে আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব বা বিএনডিএ থেকে এনকারেজ করা হচ্ছে। নেক্সট স্লাইড। তো এরপরে সিকিউরিটির ক্ষেত্রে আসলে সিকিউরিটি অনেক ব্রড এরিয়া, এবং আমাদের বিসিসিতে একটা বিজিডি ইগভ সার্ট টিমই আছে যারা স্পেসিফিক্যালি সিকিউরিটি নিয়ে হ্যান্ডেল করতেছে। তো তারপরে আমরা জাস্ট এখানে কিছু জিনিস বলে রাখতেছি, যেমন ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেমের কথা বলে রাখতেছি, যেটাকে আপনারা টিপিক্যালি ISO 27001 হিসেবে চিনেন। তো আসলে প্রযোজ্য ক্ষেত্রে বিভিন্ন আসলে সরকারি সংস্থা বা ভেন্ডর অর্গানাইজেশন তারা এই ISO 27001 এটা তারা সিকিউরিটি পারপাসে চিন্তা করতে পারে। এরপরে ডোমেইন ইউআরএল এগুলো আসলে SSL এনক্রিপ্টেড হওয়া উচিত বা SSL ইনস্টলড হওয়া উচিত। PCI DSS কমপ্লায়েন্স বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগতে পারে, যেমন আপনারা জানেন যে আইসিটি ডিভিশন বাংলাদেশ ব্যাংকের যৌথ উদ্যোগে একটা ইন্টার অপারেবল ডিজিটাল ট্রানজাকশন প্ল্যাটফর্ম বর্তমানে পাইলট বেসিসে চলতেছে। এছাড়া আপনারা জানেন যে A2I থেকে সরকারের একটা পেমেন্ট গেটও চালু করা হয়েছে। তো এরকম বিভিন্ন সিস্টেমের ক্ষেত্রে PCI DSS কমপ্লায়েন্স কাজে লাগতে পারে। এছাড়া বিভিন্ন অর্গানাইজেশনের আইটি গভর্নেন্সের জন্য বা ম্যানেজমেন্ট গভর্নেন্সের জন্য কোভিড ফ্রেমওয়ার্কের কথা আমরা বলি, ইন্টারন্যাশনাল একটা ফ্রেমওয়ার্ক। তো আমি আর বিস্তারিততে যাচ্ছি না। আর সিকিউরিটি বেস্ট প্র্যাকটিসের জন্য আসলে বিজিডি ইগভ সার্ট আছে, তো সেখানে আমরা যেতে পারি বা সার্টের ওয়েবসাইট আমরা দেখতে পারি। তো জাস্ট ISO 27001 এটা আসলে খুব বেশি কিছু বলার নাই। আসলে এটা একটা ইন্টারন্যাশনাল সিকিউরিটি স্ট্যান্ডার্ড, যেটা আসলে কোনো একটা অর্গানাইজেশনের ইনফরমেশন সিকিউরিটি এনশিওর করার জন্য সাধারণত ব্যবহৃত হয়। তো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। তো আসলে ISO 27001 এখানে আপনারা জানেন যে এখানে বিভিন্ন কন্ট্রোল এরিয়া আছে। তো এখানে 14টা কন্ট্রোল এরিয়া আমরা জাস্ট বলতেছি, পুরো স্ট্যান্ডার্ডে 34টা কন্ট্রোল অবজেক্টিভ আছে এবং মোট 114টা কন্ট্রোল পয়েন্টস আছে। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। তো মূলত ISO 27001 এটা হচ্ছে PDCA অ্যাপ্রোচকে প্রমোট করে, প্ল্যান ডু চেক অ্যাক্ট। তো এটাও আশা করি আপনারা মোটামুটি পরিচিত, তো সেই জন্য আর এটা ফার্দার ইলাস্ট্রেশনে যাচ্ছি না। তো মোটামুটি এই পর্যন্তই আমাদের প্রেজেন্টেশন। এখানে জাস্ট কেউ যদি ISMS বা ISO 27001 ইমপ্লিমেন্ট করতে যায়, তার জন্য ধারাবাহিক কিছু স্টেপ দেখানো হয়েছে, এই স্টেপগুলো আমরা ফলো করতে পারি। তো ধন্যবাদ সবাইকে। আমাদের প্রেজেন্টেশন মূলত এখানেই শেষ। এরপরে এখন আশা করি যে কোশ্চেন অ্যান্সার সেশন বা কারো কোশ্চেন থাকলে আমরা কিছু কোশ্চেন আমরা নিতে পারি। জি, আমি বেসিস থেকে যারা আছেন তাদেরকে একটু রিকোয়েস্ট করব যে পার্টিসিপেন্টরা যেন কোশ্চেন করতে পারে বা ওনাদের কিছু কোশ্চেন আমরা নিতে পারি, সেরকম ব্যবস্থা নেওয়ার জন্য। জি, কারো কোনো কোশ্চেন থাকলে আমরা কোশ্চেন নিতে পারি। ওই জি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। জি, আমরা কোশ্চেন আনসার সেশনে চলে যাচ্ছি। জি, তো বিজনেস অটোমেশন থেকে আমাদের মোস্তাফিজ সাহেব একটা কোশ্চেন করতে যাচ্ছেন। তো আমরা আপনার কোশ্চেন বলি, মানে শুনতে পারি। জি, আপনি একটু বলেন। মোস্তাফিজ সাহেব বিজনেস অটোমেশন থেকে একটা কোশ্চেন করতে চেয়েছিলেন। জি, আমি একটু রিকোয়েস্ট করবো বেসিস থেকে আপনারা একটু পার্টিসিপেন্টদেরকে আনমিউট করে দেন, তাহলে ওনারা যেন কোশ্চেন করতে পারে। জি, আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে। জি বলেন। আচ্ছা, তো আমি মোস্তাফিজ বলছিলাম বিজনেস অটোমেশন থেকে। আমি টেকনিক্যাল লিড হিসেবে আছি। তো তানিমুল ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন আছে। তো ওনার যে প্রথম যে স্লাইডটা ছিল বিএনডিএ বাস অ্যান্ড সার্ভিসের, সেটার ব্যাপারে আমার আসলে একটা প্রশ্ন। সেটা হলো জি জি বলেন। আমরা ওয়ান স্টপ সার্ভিস নিয়ে কাজ করছি। তো ওয়ান স্টপ সার্ভিসে সেখানে দেখা যাচ্ছে যে আমাদেরকে গভর্নমেন্টের যে স্টেক হোল্ডার গুলো আছে, বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে আমাদেরকে কমিউনিকেশন করতে হচ্ছে, এবং অলরেডি আমরা আরজেসি, ডিও, এনআইডি, ভ্যাট, টিন এবং অনেক সার্ভিসের সাথে অলরেডি আমরা এগুলি কমিউনিকেশন করে ফেলেছি। তো এখন আপনাদের এই যে বাস এবং যে বাস সার্ভিস যেটা, এটা কি, এটা নিশ্চয়ই একটা আপনারা ডাটা হাব বানাচ্ছেন, ঠিক না? না ঠিক আছে, আমি আপনার কোশ্চেনে এতটুকু শুনে যেটা অ্যান্সার দিতে পারি।
তো সেই জিনিসটা হচ্ছে আমার একটা এটা- আমি কোশ্চেনটা শেষ করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলেন। তো এখন এই যে এই আপনার যে বাস এবং সার্ভিসের এটার কোনো সুনির্দিষ্ট গাইডলাইন আমি পেলাম না। তো এটা আসলে খুবই জরুরি। ওই যে আমাদের আরেকজন প্রেজেন্টার ভাই বলেছেন যে আমরা যে আপনার যে কমন এরিয়া, তারপরে ডিস্ট্রিক্ট, সিটি, জি 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 ডিভিশন ইউজ করতেছি, এটা ইউজ করতে গিয়ে, এই সিম্পল জিনিসটা ইউজ করতে গিয়ে আমরা দেখতেছি যে এক একজনের এক এক ডিস্ট্রিক্ট আইডি, এক একজনের এক এক ডিভিশন আইডি। তো জি এটা এখন পর্যন্ত কোনো কমন কেউ ইউজ করে না, এবং আমরা তাদেরকে কমনও ইউজ করাতে পারি না, যার ফলে প্রত্যেকের ক্ষেত্রে আমাদের আলাদা আলাদা করতে হচ্ছে। জি। তো এখন এটা কি আপনারা একটা এই বিএনডি এর মাধ্যমে কি একটা সুনির্দিষ্ট গাইডলাইন দিয়ে গভর্নমেন্টকে কি সবাইকে কি এখানে আনা সম্ভব কিনা, আর এই বিএনডি এর সার্ভিসটা কি আমরা ইউজ করতে পারি কিনা, বা এটা কি পাবলিক ইউজ করা সম্ভব কিনা, সেটা সম্বন্ধে আমি একটু জানতে চাচ্ছি। জি জি, ধন্যবাদ মুস্তাফিজ সাহেব। তো আমরা এটাকে ই সার্ভিস বাস বলি, ন্যাশনাল ই সার্ভিস বাস, বা বাংলা আছে জাতীয় ই সার্ভিস বাস। তো মূলত এটা হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড আর্কিটেকচারে পরিচালিত একটা মিডলওয়্যার প্ল্যাটফর্মের মতো চিন্তা করতে পারেন। তো এইটাকে অবশ্যই আমি ডাটা হাব বলবো না, কারণ এটা হচ্ছে জাস্ট একটা মিডিয়ামের মতো কাজ করে। অর্থাৎ আমি যদি ধরে নিই যে বিভিন্ন অ্যাপ্লিকেশন সিস্টেম বা সার্ভিস এখানে কানেক্টেড আছে, তো পরস্পরের মধ্যে জাস্ট ডাটা আদান প্রদান করা, বা এক পাশের তথ্যকে আর এক পাশে পৌঁছায় দেওয়া, বা সিস্টেম থেকে যে রেসপন্স আসতেছে সেই রেসপন্সটা সোর্সের কাছে পাঠায় দেওয়া, এরকম একটা এক্সচেঞ্জ মিডিয়াম হিসেবে কাজ করে। সেই হিসেবে অবশ্যই এটা ডাটা হাব না। আর আপনার পরবর্তী কোশ্চেনের জন্য, যেমন আপনি কমন একটা সার্ভিসের বা কমন কিছু সার্ভিসের কথা বলতেছিলেন, তো অলরেডি আমি আমার প্রেজেন্টেশনে বলেছি যে এনআইডি ডাটাবেস আমাদের এই সার্ভিস বাসের সাথে অলরেডি কানেক্টেড এপিআই এর মাধ্যমে। বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রেশন সিস্টেমও আমাদের এটার সাথে কানেক্টেড, ফাইন্যান্সের পে ফিক্সেশন সিস্টেম, বিটিআরসির যে মোবাইল সাবস্ক্রাইবার সিস্টেম, আমাদের সিপিটিওর সাথেও কথাবার্তা চলতেছে যে ইজিপির সিস্টেমটাকে এখানে কানেক্ট করার ব্যাপারে। এভাবে গ্র্যাজুয়ালি আমরা সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিস্টেম বা সার্ভিস, যাদের আসলে অন্যান্য সিস্টেম বা সার্ভিস থেকে যাদের সাথে কি বলবো যে তথ্য আদান প্রদানের বা ভেরিফিকেশনের দরকার পড়ে, সেগুলোকে আমরা গ্র্যাজুয়ালি ফেস বাই ফেস সেগুলো আমরা ইন্টিগ্রেট করার চেষ্টা করতেছি। আর আপনারা যে এটাকে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আসলে বর্তমানে যে পলিসিটা আছে সেই জিনিসটা হচ্ছে, যেমন আপনি কোনো একটা গভর্নমেন্ট অফিসের সাথে কাজ করতেছেন, সেই গভর্নমেন্ট অফিসের কোনো একটা অ্যাপ্লিকেশন সিস্টেম আছে, যে অ্যাপ্লিকেশন সিস্টেমটা হয়তো সার্ভিস বাস থেকে ডাটা নিতে পারে বা দিতে পারে। তো সুতরাং সেই গভর্নমেন্ট অফিস আসলে বিসিসি বা আইসিটি ডিভিশনের সাথে যোগাযোগ করবে এই সার্ভিস বাসের অ্যাক্সেসের জন্য। আপাতত পলিসিটা এরকম আছে। আশা করি আপনার কোশ্চেনের অ্যান্সার আমি দিতে পারছি। জি, পরবর্তীতে আর যদি কারো কোশ্চেন থাকে বলতে পারেন, আমরা আরো 2-1টা কোশ্চেন নিতে পারি। জি বলেন, আপনাদের আরো আরো যদি কোনো মতামত থাকে, যদি কোনো ফিডব্যাক থাকে, বা যদি কোনো পরামর্শ থাকে, সেটাও আপনারা বলতে পারেন। তো আমার মনে হয় যে আমরা আমাদের প্রায় শেষ দিকে চলে আসছি। তো বেসিস থেকে যারা অনুষ্ঠানটা হোস্ট করতেছেন, আমি আসলে আমাদের পক্ষ থেকে যা বলার সেটা মোটামুটি বলা হয়ে গেছে। এখন যদি আপনারা যদি যে কনক্লুডিং যে রিমার্কস বা আপনারা যদি সেটাকে একটু ব্যবস্থা করেন, তাহলে আমাদের এই সেশনটা বা ওয়ার্কশপটা আমরা শেষ করতে পারি। প্রথমেই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর উপস্থাপনার জন্য এ কে গোলাম সারোয়ার এবং তানিমুল বারী সাহেবকে। আমাদের এন থেকে আমাদের ভাইস প্রেসিডেন্ট অ্যাডমিন জনাব শোয়েব আহমেদ মাসুদ উনি আছেন, উনি হচ্ছে ক্লোজিং রিমার্কস দিবেন। স্যার। আচ্ছা, একজন হ্যান্ড রেজ করেছে, আমরা কি তার কোশ্চেনটা নিতে পারি? হ্যাঁ, শিওর। জি, জি উনাকে একটু আনমিউট করে দেন, উনি যেন কোশ্চেনটা করতে পারে। মিস্টার নাইন আল আমিন, উনাকে একটু আনমিউট করে দেন। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, আপনার কথা শোনা যাচ্ছে, বলেন। ওকে, সো আমার কোশ্চেনটা একটু ডিফারেন্ট ওয়েতে, লাইক সো এই আপনাদের এই সিস্টেমে যদি আসলে আমি কোনো অ্যাপ্লিকেশন আসলে কমপ্লাই করতে চাই, দ্যাট মিন্স আপনার টোটাল গাইডলাইন ফলো করে কমপ্লাই করতে হবে। এটা কি এরকম যে স্পেসিফিক কোনো গাইডলাইন যদি মিস হয়, তাহলে আসলে অ্যাপ্লিকেশনটা আপনাদের এখানে মানে আপনাদের ওইটার সাথে ইন্টিগ্রেট করা যাবে না, এই ধরনের কোনো ইস্যু আছে কি আপনাদের? না না, ব্যাপারটা এরকম না। আমরা আসলে এখানে যে স্ট্যান্ডার্ডস গুলো বিভিন্ন ক্যাটাগরিতে যেগুলো আমরা প্রেজেন্ট করলাম, তো আসলে আমরা এনকারেজ করি যে আপনার সফটওয়্যারের জন্য বা আপনার অ্যাপ্লিকেশন সিস্টেমের জন্য যতটুকু অ্যাপ্লিকেবল হতে পারে বা ফিজিবল হতে পারে,
হুম, হুম। প্রযোজ্য ক্ষেত্রে আপনি যতটুকু কমপ্লাই বা ফলো করতে পারেন এটা এটা আমরা এনকারেজ করি, ঠিক আছে। আর I see, got it. সার্ভিস বাসে ইন্টিগ্রেট করার ক্ষেত্রে ও ক্ষেত্রে হুম, হুম। আসলে আমাদের বিসিসির একটা এসকিউটিসি টিম আছে। তো যখনই কোনো আচ্ছা, সার্ভিস বা সিস্টেম আমাদের সার্ভিস বাসে ইন্টিগ্রেট হয়, তো তার একটা প্রিকন্ডিশন হচ্ছে ওই এসকিউটিসি থেকে তাকে একটা সার্টিফিকেশন নিতে হয় বা তার সিস্টেমটাকে টেস্ট করাইতে হয়, সিকিউরিটি টেস্টিং, ফাংশনালিটি টেস্টিং। এরপরে আমাদের বিসিসির একটা সার্ট টিম আছে যারা আসলে ভিএপিটি করে, ভালনারাবিলিটি অ্যাসেসমেন্ট পেনিট্রেশন টেস্টিং। তো মূলত হুম, হুম। এই দুইটা জিনিস যদি হয়ে যায়, এরপরে গভর্নমেন্টের বিভিন্ন সার্ভিস বা অ্যাপ্লিকেশন সিস্টেমকে আসলে সার্ভিস বাসে আমরা আসলে কানেক্ট করতে পারি বা সেক্ষেত্রে আর কোনো বাধা থাকে না। থাকবে না, I see. এটার জন্য কি লাইক যারা থার্ড পার্টি অর্গানাইজেশন আছে, সে ফর লাইক গভর্নমেন্টের কোনো অ্যাপ্লিকেশন হয়তো আমি কাজ করতেছি, বাট আমি আসলে গভর্নমেন্ট অর্গানাইজেশন না। তো ইন দ্যাট কেস আসলে কি আপনাদের কি কোনো সার্ভিস প্রাইস আছে বা কোনো কিছু আছে, নাকি এটা আসলে টোটালি যেহেতু গভর্নমেন্টের জন্য? আমাদের ই সার্ভিস বাসে কানেক্ট করার জন্য এখানে আসলে যেহেতু গভর্নমেন্টের বিভিন্ন অ্যাপ্লিকেশন সিস্টেমের মধ্যে ইন্টার অপারেবিলিটি এস্টাবলিশ করার জন্য আসলে সার্ভিস বাসটাকে আমরা এস্টাবলিশ করেছি। তো সো গভর্নমেন্টের অ্যাপ্লিকেশন সিস্টেম সিটিজেন সার্ভিসের জন্য আপাতত এখানে কোনো প্রাইসিং মডেল নাই। তবে আচ্ছা। যেহেতু একটা স্বতন্ত্র আইন হচ্ছে বা সরকার মানে অন্য মানে এখনো পর্যন্ত নাই আর কি, আমি এতটুকু বলতে পারি। I see. Okay. Okay, thank you so much. জি, ধন্যবাদ। আমি আমাদের বেসিস সহসভাপতি প্রশাসন জনাব শোয়েব আহমেদ মাসুদ মহোদয়কে অনুরোধ করছি সমাপনী বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি একটা প্রশ্ন আগে জেনে নিই, তারপরে আমার মনে হয় সুবিধা হবে। আপনারা আমি যেটা বলছিলেন যে সরকারি দপ্তরগুলো এখানে কানেক্ট চিঠি পাঠালে তারা নেসেসারি অ্যাপ্লিকেশনগুলো কাজ করবে। যদি আমাদের কোনো বেসরকারি সংস্থা, বিশেষ করে ব্যাংক, তারা যদি আপনাদের এই সার্ভিস বাসে সার্ভিসগুলো নিতে চায়, তাহলে কি কোনো প্রভিশন কি আপনারা রেখেছেন, অথবা এটা শুধুমাত্র সরকারের জন্য লিমিটেড? জি, ধন্যবাদ আপনার কোশ্চেনের জন্য। তো আমি আসলে একটু সংক্ষেপে যদি অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করি, তো সেটা হচ্ছে আপাতত আসলে বেসরকারি অফিস বা যে সমস্ত বেসরকারি ব্যাংক আছে আসলে সরাসরি তাদের সাথে সার্ভিস বাসে কানেক্ট হওয়ার মতো ওই রকম অপশন আপাতত নাই। টেকনিক্যালি দিস ইজ ওকে, বাট এখানে একটা ডিসিশনের ব্যাপার থাকে। তো যেটা আমি অলরেডি অ্যান্সার দিয়েছি যে হয়তো মানে কি বলবো, বেসিসের কোনো একটা মেম্বার অর্গানাইজেশন কোনো একটা গভর্নমেন্ট সিস্টেম বা গভর্নমেন্টের অফিস বা গভর্নমেন্ট ব্যাংকের সাথে কাজ করতেছে, তো সেক্ষেত্রে ওই গভর্নমেন্ট অফিস বা গভর্নমেন্ট সিস্টেম বা গভর্নমেন্টের ব্যাংক হয়ে তারা আমাদের কাছে অ্যাপ্রোচ করতে পারে। আর অল্টারনেট জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন আপনারা জানেন যে পরিচয় নামে একটা সার্ভিস বাংলাদেশ আইসিডি ডিভিশন প্রমোট করতেছে। সেটা আপনার আইডি ভেরিফিকেশনের জন্য বা বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রেশনের জন্য আপনি পরিচয় সার্ভিসটা নিতে পারেন। তো পরিচয় সার্ভিস গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট সবার সাথেই কাজ করে। তো সুতরাং ওরকম নন গভর্নমেন্ট যে ব্যাংকগুলো আছে তারা চাইলে পরিচয়ের সাথে কাজ করতে পারে। পরিচয় ব্যাকএন্ডে আমাদের সার্ভিস বাসের সাথে কানেক্টেড। আচ্ছা, পরিচয় কি আপনার ওই ন্যাশনাল আইডি, বার্থ এবং মোবাইল নাম্বার ভেরিফিকেশন? এক্স্যাক্টলি, পরিচয় আমাদের ন্যাশনাল ই সার্ভিস বাসকে ইউটিলাইজ করে তার আইডি ভেরিফিকেশন বা মোবাইল সাবস্ক্রাইবার ভেরিফিকেশন করে থাকে। আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ। তো ধন্যবাদ। আমার কাছে মনে হয় যে আমরা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এরকম একটা সেশন আমাদের সাথে করলেন। আমরা হয়তো ফার্স্ট লেভেল এই প্রথমবারের মতো অর্গানাইজ করলাম বিএনডিএ কে নিয়ে। ভবিষ্যতে হয়তো আমরা আরেকটু ডিটেলস লেভেলে আমাদের মেম্বারদের যে প্রয়োজন আছে সেখানে আমরা হয়তো কিছু আরো টেকনিক্যাল সেশন আপনাদের সাথে আশা করব। প্লাস আমরা যেটা আলাপ করছিলাম যে আপনাদের কিছু স্ট্যান্ডার্ডাইজেশন যেগুলো করেছেন সেগুলো নিয়ে যদি আমরা কিছু সেশন করতে পারি। তো আমি আমাদের যে সমস্ত সম্মানিত সদস্য প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করেছেন সবার প্রতি আমার আন্তরিক ধন্যবাদ রইল যে আপনার সময় দিয়েছেন। আর যারা বিসিসি এবং এই বিএনডিএ কর্তৃপক্ষ থেকে যারা উপস্থাপন করলেন আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমি আশা করছি যে এটা আমাদের কন্টিনিউ থাকবে। আমাদের আপনাদের সাথে কোনো কন্ট্যাক্ট নাম্বার কি আমরা শেয়ার করতে পারবো আমাদের মেম্বার কোম্পানি, যদি তাদের কোনো ক্লারিফিকেশন লাগে? অবশ্যই। তো আমি এক কাজ করি যে আমাদের একটা অফিসিয়াল ইমেল অ্যাড্রেস আমি এখানে শেয়ার করতেছি, আপনারা বিভিন্ন পারপাজে বিএনডিএ রিলেটেড কোয়েরি গুলো আমাদের এই অফিসিয়াল ইমেল অ্যাড্রেসে পাঠাইতে পারেন। ভেরি গুড। আর আমি আমার থ্যাংক ইউ মন, তাহলে এটা একটু নিয়ে রাখেন যে ফোকাল পয়েন্ট
আমাদের আমি মেম্বার আমার কোম্পানি মোবাইল যদি নাম্বারও শেয়ার করে রাখতেছি, চাইলে বেসিস থেকে আপনারা বিভিন্ন পারপাসে যোগাযোগ করতে পারেন। আর আমি Thank you. অপশনালি যেটা বলে রাখি যে আজকের যে প্রেজেন্টেশন বা এরকম সেশন আমরা বেসিসের কি বলবো যে মেম্বার অর্গানাইজেশন বা হয়তো সব অর্গানাইজেশন থেকে সব ধরনের টেকনিক্যাল লোক এখানে পার্টিসিপেট করতে পারে নাই। তো সুতরাং সিমিলার আরো কিছু ব্যাচ আমরা কন্ডাক্ট করতে পারি, সেরকম একটা প্রস্তাব আমরা দিয়ে দিচ্ছি আপনাদের। ঠিক আছে, ভেরি গুড। আর আজকের প্রেজেন্টেশনটা আপনি একটু ই করেন, আমরা আমাদের ইয়েদের মধ্যে একটু সাবস্ক্রাইব করে দিলাম। কোনো কারণে যদি অর্গানাইজেশনে আরো কিছু ই করতে চায় তারা দেখে নিতে পারে, পরে আমরা হয়তো আরেকটা টেকনিক্যাল সেশন করতে পারি ডিপেন্ডিং অন দি আমাদের নিড। জি স্যার। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার দিক থেকে এইটুকুই। আপনাদের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা। আশা করি আমরা আবার কোনো সময় মিট করব, আমাদের আশা করি এটা আগিয়ে নিতে পারবো, এই প্রত্যাশা রইল। ধন্যবাদ সবাইকে। প্রস্তাব দিয়ে দিচ্ছি।